প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমাদের অন্যদৃষ্টি পডকাস্টের অন্য একটি এপিসোডে। আজকে আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আমাদের আলোচনা মতো শেয়ার করার চেষ্টা করব। তো আমার সাথে আছে আহমেদ। আহমেদ, কি অবস্থা, কেমন হুম, যাচ্ছে? এরকম ভালো গেছে। তো আমরা at the time of recording one of the most viral news বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে দুজন পিএইচডি শিক্ষার্থী আহ, 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 মারা গিয়েছেন। তো এটা এখন মানে সোফার আপডেট হচ্ছে দুইজনই মারা গিয়েছেন। তো একজনকে সন্দেহ করে একজনকে অ্যারেস্ট করা হচ্ছে যে কিনা তাদের রুমমেট ছিল। হুম তো হুম হুম। সো ফার তো এখন পর্যন্ত একজনের মৃতদেহ পাওয়া গেছে, আরেকজনের মৃতদেহ পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা। বাট আজকে যা দেখলাম যে আহ, তার মানে ফার্স্টে ডিফারেন্ট চার্জ যাকে সাসপেক্ট, এখন আবার দুইটি মানে চার্জ অ্যাড করা হয়েছে। আচ্ছা আচ্ছা। মানে এটা কি দেখলেন? না, এটা তো খুব দুঃখজনক যে হুম এরা মনে হয়, মেয়েটা মনে হয় গত বছরই আসছে আহ, এইখানে হুম হুম পড়াশোনা করতে, আর ছেলেটার মনে হয় এই যেদিন সে নিখোঁজ হয়েছে তারপরের দিন মনে 2024-এ। হয় ডিফেন্স হওয়ার কথা ছিল, বা তার রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, মানে তার গ্র্যাজুয়েশন খুব কাছাকাছি আচ্ছা ছিল। আচ্ছা। তো এই অবস্থায় এটা তো খুব দুঃখজনক ঘটনা। এবং হুম দুজনেরই যেটা শুনলাম যে তারা মনে হয় তাদের মধ্যে সম্পর্ক ছিল, এবং তারা মনে হয় বিয়ে করার সিদ্ধান্ত বা বিয়ে করার চেষ্টার ওইদিকে যাচ্ছিল আর কি, যেটা শুনলাম দুই হুম পরিবারের হুম কথায়। তো ওই যে যে লোক গ্রেফতার হয়েছে, এই লোকের কিন্তু কার্যক্রমগুলো কিছুটা হচ্ছে ইন্টারেস্টিং ছিল। যে সে আ- মানে তার তার হচ্ছে যেমন আগের ক্রিমিনাল হিস্ট্রি আছে। সে একটা সময় নাকি তার পরিবারের সাথে মারামারি করার কারণে তার পরিবার তাকে রিস্ট্রেইনিং অর্ডার দিছিল, মানে সে তার পরিবারের হুম হুম একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসতে পারবে না। তো এটা মনে হয় এক্সপায়ার্ড হয়ে হুম গেছে গত বছর। এবং সেটার পরে আহ, তাদের পরিবার হচ্ছে কোর্টে আবার আবেদন করছিল যে এই রিস্ট্রেনিং অর্ডারের জন্য আবার নতুন করে দেওয়া হয়, এবং কোর্ট আবার আচ্ছা। সেটা কোনো কারণে ইয়ে করে নেই, অ্যাপ্রুভ করে নেই। তারা বলছে যে না, ঠিক আছে, রিস্ট্রেনিং অর্ডার আর আমরা নতুন করে বাড়াবো না। আম, এবং তো ওই ছেলে, এবং পরবর্তীতে তাকে যে গ্রেফতার করছে আজ গতকালকে শুক্রবার দিন ইউএস সকালের 10টার দিকে, আম, তখনও কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যে সে তার পরিবারের বাসায় ছিল। সে আবার এখন কোন পরিবারের বাসায় ছিল জানি না, তার বাবা মার সাথে ছিল কিনা সেটা আমি সঠিকভাবে জানি না। কিন্তু সে থাকতো হচ্ছে এই যে লিমন ছেলেটার সাথে একই অ্যাপার্টমেন্টে থাকতো। তো তারা সেখান থেকে, মানে পুলিশ যখন এই নিখোঁজ হয়েছে এই লিমন, তখন তো হুম প্রসঙ্গতই তার সাথে কথাবার্তা বলার কথা, বা তাকে নিয়ে খোঁজ খবর নেওয়ার কথা বা সন্দেহ করার কথা। এবং এখন শুনলাম যে হচ্ছে নাকি ওইখানে বাসায় রক্ত পাওয়া গেছে অনেক, প্রচুর পরিমাণে, এবং হচ্ছে সাথে মনে হয় শরীরের অঙ্গ ছিল দুই একটা, এরকম একটা ব্যাপার শুনলাম। তো এইটা কি এখন হয়েছে নাকি এটা আগেই হয়েছে, ঘটনার পরেই পুলিশের চোখে পড়ে না? এই ব্যাপারগুলো মানে অনেক কিছু ধোঁয়াশার সৃষ্টি করতেছে কিছুটা। এবং তাকে যখন গ্রেফতার করা হয়, একটা ভিডিও বের হয়েছে যেখানে দেখা যায় যে সে টাওয়েল পরে বের হয়েছে, এবং হুম তাকে হুম হচ্ছে পুলিশ গ্রেফতার করে। এবং পাশাপাশি তার যখন তোমার আম, ওই বাসায় হচ্ছে সে নাকি নিজেই ব্যারিকেড করেছিল। এই ব্যাপারটা কি তুমি একটু ইয়ে করবা কিনা, ব্যাখ্যা করবা কিনা, যে এখানে ব্যারিকেড করেছিল, না, এখানে কি অ্যাকচুয়ালি হলো? জিনিসটা হচ্ছে যে যখন পুলিশ যখন কল কল পেয়েছে, তো পুলিশ যখন উপস্থিত হয় ওখানে, ইনিশিয়ালি ইট ইজ আ ডোমেস্টিক ভায়োলেন্স কল ছিল। আচ্ছা তো আচ্ছা। পুলিশ হলে গিয়ে তাকে বের হয়ে আসার জন্য পুলিশ হ্যাড নো আইডিয়া। পুলিশ মেবি দে অ্যাকচুয়ালি হ্যাভ সাম আইডিয়া দ্যাট হি ইজ আ রুমমেট অফ দ্য বাংলাদেশি গাই। তো বাট তাকে ফ্যামিলি মেম্বারের বাসায় ডোমেস্টিক ভায়োলেন্স এর কল রেসপন্ড করে পুলিশ আসছে, তাকে বের হইতে বলে, সে বের হয় না। তো এরপরে সোয়াট টিম আসে, সোয়াট টিম এসে তাকে বের করে। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। পুলিশ তখনও তার যে বাসায় সে থাকে ওই হুম বাংলাদেশি হুম। ছেলের সাথে, সেই বাসায় তখনও যায়নি। এটা আচ্ছা আচ্ছা। ইভেনচুয়ালি ওয়ারেন্ট নিয়ে গিয়েছে। তখন গিয়ে এই বাকি বাকি যেসব এখন বললেন সেগুলা আচ্ছা করেছে আচ্ছা পুলিশ। আচ্ছা আচ্ছা। তো ও আচ্ছা এরপরে আচ্ছা। হলে গিয়ে স্টেট অ্যাটর্নির পুরা আপগ্রেডেড চার্জ ফাইল করেছে তার এগেইনস্ট এ। তো সো ফার তো না, আম পরে মনে হয় এই হুম, মার্ডার চার্জও করছে তো, বললো। হ্যাঁ, হ্যাঁ, পরে, হ্যাঁ হ্যাঁ। পরে।
আচ্ছা, আচ্ছা। Initially, the charges were basically desecration of body হুম, এগুলো হুম, হুম, হুম। প্রপারলি ডাম্প ইয়ে করা হয়নি। এগুলা হলিকা চার্জেস ছিল। তো এখন it's gonna be না, এটা তো it's gonna খুবই be স্যাড যে difficult. হচ্ছে বাংলাদেশে থাকা হুম, হুম। পরিবারের জন্য তো খুব দুঃখজনক। আবার ওইখানে ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট ইয়ে-টিয়ে তারাও তো তাদের জন্য ওই শহরের জন্য একটা আসলে হ্যাঁ, বেশি হ্যাঁ। এটা শোকের খবর বা একটা ঘটনা যে হ্যাঁ, হ্যাঁ। এরকম ইয়াং ২ হ্যাঁ, জন হ্যাঁ। মানুষ। এটা একটা সবারই জন্য একটা ভয়ের একটা জিনিস। আর দিস ইস দ্যা এই মাসে আ অ্যারাউন্ড 3rd এপ্রিল অর সামথিং মেবি আর্লিয়ার দিস মান্থ আ এক বাংলাদেশী বংশোদ্ভূত এক নারীকেও হত্যা করা হয় হুম, 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 ফ্লোরিডাতে। হুম, হুম। সো ওইটা আবার প্রেসিডেন্ট ট্রাম্প আবার ওইটার ভিডিও পাবলিশ করেছিলেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো দিস ইস না, দিস ওই ইস ঘটনাটা খুব আনাদার মর্মান্তিক ছিল। যে যেখানে আম হুম, মনে হয় আমি যেটুকু শুনেছিলাম যে ঘটনার আগের দিন মনে হয় ওই যে লোক খুন করছে তার সাথে মনে হয় একটা অল্টারকেশন বা একটা পরিস্থিতি কিছু একটা হয়েছিল। হুম, হুম, তো হুম, ওই ঘটনার প্রেক্ষিতে মনে হয় ওই লোকটা পরের দিন হচ্ছে এসে অপেক্ষা করতেছিল যে সে কখন আসবে কাজ করতে এখানে। তখন সে একটা হুম, ইয়ে করবে যাতে করে সে বের হয়ে আসে এবং তখন সে কিছু করবে। তো আমি ওই ঘটনাটা দেখছি যে শি ডিড নট ইভেন লাইক সাসপেক্ট এনিথিং, কি বলে? তার সাসপিশিয়াস হুম, আরকি। আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ, হ্যাঁ। সে আনএক্সপেক্টেড ছিল। ভাবছে যে টিপিক্যালি যেটা হয় যে, "এই তুমি এটা করছো কেন?" এরকম একটা কথা বলার একটা চেষ্টা। এবং সেই কথার হুম, উত্তর হচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটবে। কেউ একজন এসে এরকম একটা পরিস্থিতি করবে। আমি বলতে চাচ্ছি না। সেটা সে হুম। ভেবে উঠতে পারে না নিশ্চয়ই। এগুলো তো এই ধরনের ঘটনা তো আমরা আমেরিকাতেও অহরহই দেখি হয়তো যে এগুলো অনেক তোমার কমন। এগুলো অনেক কমন। বাংলাদেশী পরিবার হয়তো আ কা কাউ পুলিশকে ডাকছে যে কোনো একটা বাংলাদেশী না অন্যদের হুম, ক্ষেত্রেও হয়। এরকম ঘটনা শুনছি যে পরিবারের হচ্ছে একটা ছেলে হয়তো মানসিক তার কিছু প্রবলেম হয়। সেই হুম, জায়গা থেকে আম মাঝে, মাঝে হয়তো পুলিশ কল করতে হয় যে হচ্ছে জাস্ট টু হেল্প হিম আরকি। তো বা পুলিশও না ঠিক তারা কল করছে হচ্ছে যে ওই যে সোশ্যাল ওয়ার্কার বা এরকম কাউকে যারা হচ্ছে এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারে। তো সেখানে হচ্ছে ইউজুয়ালি তো পুলিশ পুলিশকেই কল দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ। পুলিশই পরে হলো পুলিশ ফার্স্ট এ আসছে রেসপন্ড করে। হ্যাঁ, হ্যাঁ, দ্যাটস ট্রু। তো পরে পুলিশ যখন আসছে, পুলিশ এসে হচ্ছে এটাকে আবার হচ্ছে তারা ঘটনা যা ঘটে মানে তার পরিবার যেমন এটার সাথে ইউজড টু যে আচ্ছা ঠিক আছে একটা সময় সে কাম ডাউন করবে বা এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। কিন্তু পুলিশ এসে ভাবছে যে নো ইটস নট নরমাল বা এরকম কিছু একটা। পুলিশ হচ্ছে ওই ছেলে তাকে গুলি করছে আরকি। মেরে ফেলছে। তো পরিবারের জন্য যেমন এটা খুব আপসেট একটা ইয়ে আরকি বিশাল। যে তারা তো ডাকছিল হ্যাঁ, হ্যাঁ। হেল্পের জন্য নট লাইক ফর দিস এই আর ধরনের ঘটনা। এমনি ডেটাও শো করে যে পুলিশদের জন্য ডোমেস্টিক কলস ইস ওয়ান অফ দ্যা মোস্ট ডেঞ্জারাস কল। তাদের হচ্ছে যে যত পুলিশ ফ্যাটালিটি হয়ে থাকে, হুম, হুম, হুম। মেজরিটি অফ দেম হ্যাপেন্স ফ্রম ডোমেস্টিক কলস। কারণ তারা জানে না যে কারণ অনেক সময় এই জিনিসটা আসলে কাজ করে না যে তারা they have no idea what is going on এটা হইতে পারে যে হলো গিয়ে ২ জনের মধ্যে নরমাল ঝগড়া হইতে পারে বা নরমাল কিছু। তো পুলিশ যখন এসে উপস্থিত হয় তখন সিচুয়েশনটা ইদার কাম ডাউন হয়ে যায় অথবা অন্য রূপ নেয়। লাইক হুম, 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 আমি হুম। তো এটা জাস্ট ঝগড়া চলতেছে এখানে কেন পুলিশ হুম, আসবে? হুম, 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 তো হুম। তো এরকম কেসে দেখা গেছে যে অনেক কেসেই পুলিশের সাথেও শুট আউট এ এনগেজ হয় এবং হুম, হুম, হুম। অনেক পুলিশই আমেরিকান পুলিশ এতে আ like majority of the American পুলিশ প্রাণ হারায় এই ডোমেস্টিক কলস এর থ্রুতে। So it is actually dangerous. হুম, হুম, তো হুম, হুম। অবশ্যই। এটা তো এর পাশাপাশি আম মানে এটা কি সব জায়গায় এরকমই হয়? নাকি আমরা তো আবার দেখি যে বিভিন্ন এটা অ জায়গা ভেদে হয়তো একটু ডিফারেন্ট হয়। মানে আমেরিকাতে বাকি হুম, যারা আছে আমরা মানে বলতে চাচ্ছি যে হয়তো পুরো ব্যাপারটাই কি আসলে ভয়ের কিনা? ভয়ের বাইরেও তো একটা ইয়ে আছে, লাইফ আছে বা একটা জায়গা আছে আমেরিকাতে কিছুটা সেফ। হ্যাঁ, হ্যাঁ। এটা তো আছে। তো তো এটা এটা ডিপেন্ড করে। যেহেতু কিছু স্টেটে হলে গিয়ে পিপল আর অ্যালাউড টু ক্যারি ওয়েপন। সো ইয়ে পিপ মানে পুলিশ যেখানে যাচ্ছে বাসায় যে উপস্থিত হচ্ছে তারা হলে গিয়ে দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইস দ্য সিচুয়েশন ইস গোইং টু টার্ন ইনটু কার কাছে ওয়েপন আছে, কি করবে না করবে, দ্য মেন্টাল অবস্থায় হুম, 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 কিরকম হুম। হইতে পারে। এগুলা আসলে অনেক কিছুই জানে না। আর আর্জেন্সিটা হলে গিয়ে কি অনেক সময় ডোমেস্টিক কলের আর্জেন্সিটা এমন থাকে যে পুলিশ হলে গিয়ে অ্যাপ্রিহেন্ড করতে পারে না যে এটা মেন্টাল হেলথ ক্রাইসিস কল।
নাকি এটা কি ধরনের কল মানে অন্য এঙ্গেজমেন্ট ধরনের, হ্যাঁ, হ্যাঁ, হইতে হ্যাঁ, পারে? বুঝতে পারছি। হ্যাঁ, তো ফার্স্ট এ তারা হলে গিয়ে তারা ডিসপ্যাচারকে যেটা বলে আশেপাশে যে পুলিশটা উপস্থিত আছে তাকে বলে কি হলে গিয়ে যাইতে। আচ্ছা, তো আচ্ছা। ওই যে সোশ্যাল ওয়ার্কার বা মেন্টাল হেলথ কেয়ার এর যে ওয়ার্কার যে যাবে প্রত্যেকটা পুলিশ, প্রত্যেকটা শেরিফ ডিপার্টমেন্টেরই প্রত্যেকটা সিটিরই এরকম ১ জন ২ জন না অনেক ভালো অ্যামাউন্টেরই এরকম অফিসার আছে। তো ওইটা হয় না। তো বুঝতে আচ্ছা, আচ্ছা, যদি আচ্ছা। না বুঝে সো ইট ক্যান অফেন টার্ন ডেডলি। তো এই যে বাংলাদেশী ২ শিক্ষার্থী যে মারা গিয়েছে, হুম, হুম। তো যার কথা বলা হচ্ছিল তো তার মেজরিটি অফ দ্য ক্রাইম সেও এককালে সেই ছেলেটাও এককালে সে কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক। হুম, হুম, অ্যা হুম। সে ইউএসএফ এর স্টুডেন্টই ছিল। ব্যাচেলর্স ২ বছর ব্যাচেলর্স পড়েছিল দেন হি ড্রপড আউট। তো হুম, তার হুম, হুম। সব মেজরিটি অফ দ্য চার্জেস ইস ডোমেস্টিক ভায়োলেন্স চার্জ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো নট ও আচ্ছা, আমি এটা লাইক নোটিস করিনি বা এনি জানতাম না। ফেলনি ক্রাইম টাইম ওরকম না। আচ্ছা, আচ্ছা। যতগুলো আগে কনভিক্টেড হয়েছে এইটুকুই। ও আচ্ছা, আচ্ছা। তো তাহলে এইবারের চার্জগুলো মনে হয় ওটার কাছাকাছি আরকি ওরকমই। যেমন বেশ হুম, কিছু এইবারও যেমন তাকে ১ম এ ওই ধরনের কিছু চার্জ মনে হয় করা হয়েছিল। পরে আবার যেমন এটাকে আরো বাড়ায় হুম। হচ্ছে মার্ডার চার্জে নিয়ে আসা হইছে। কারণ তো ইনিশিয়ালি তাদের কোনো প্রুফ ছিল না। হুম, 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 হুম। সো তো তারা সো এখনো যেমন ইয়া কিন্তু ওই যে মেয়েটাকে খুঁজে পাওয়া যায় নাই। তবে তারা পুলিশের ধারণা হচ্ছে স আ বৃষ্টি ও বেঁচে নাই। কারণ ওর পরিবার বা ওর ভাইকে মনে হয় পুলিশ এটা জানাইছে আরকি এইখান থেকে হুম, 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 যে আম সে সম্ভবত বেঁচে নাই। তো তারা মানে বিভিন্ন প্রমাণ দেখে হয়তো ওই ধরনের একটা ধারণা করছেন। এরকমটাই মনে হলো আরকি। তো এটা হ্যাঁ। খুবই আর দুঃখজনক। আশা করি তাদের পরিবারকে হচ্ছে আল্লাহ কি বলবো এইসব ইয়ে করার ক্ষমতা দিক। ওদের হুম, হুম, জন্য দোয়া থাকবে ওকে। ইনশাআল্লাহ। আর ফ্লোরিডা অ্যাকচুয়ালি death penalty state. So if it is a preemptive murder or something like that, হুম, হুম। this is a death penalty state. অনেক সময় prosecutor will try to uh, মানে charge the মানে ইয়াতে death penalty র জন্য এইটা চেয়েছিল নিয়ে আমি আনা একজনকে হয়। বলতে শুনলাম এক্স্যাক্টলি এই ব্যাপারটাই তুমি যেটা বললা যে সে বলতেছিল এরকম যে বাংলাদেশ সরকারের উচিত হচ্ছে কূটনৈতিকভাবে এখানে হচ্ছে প্রসিকিউটরদের সাথে ওই ইয়ে করা আরকি যে ডেথ পেনাল্টি পার্সু করা যায় কিনা আরকি। হুম, হুম, হুম। তো এটা আ যেহেতু তারা ইমিগ্রেন্ট, তো এটা হলে গিয়ে it would be state of Florida versus the suspect. আচ্ছা, আচ্ছা। So it will be filed on behalf of the state. না এটা So হ্যাঁ, আশা করি এই বিচার হোক বা ইয়ে হবে। কিন্তু আমরা এখনো যেমন অনেকগুলা ব্যাপারই আসলে এই ঘটনা সম্পর্কে কিছুটা অন্ধকারেই আছি। যেগুলো হয়তো সামনের হুম, দিনগুলোতে আস্তে, আস্তে বেরোবে যে বিচার যেমন পুলিশও মনে হয় বলছে যে কিছু তথ্য তারা এখনো প্রকাশ করছে না বিচারের ইয়ের হ্যাঁ, জন্য বা ইনভেস্টিগেশন এর জন্য। তো এক্সাক্টলি। এটা হয়তো কারণ জানা তারা যাবে। রুমমেট ছিল। হুম, তো হুম। এর মধ্যে কি হইতে পারে, না হইতে পারে এগুলো আসলে অনেক কিছুই বের হইতে সময় লাগবে। পুলিশের ইনভেস্টিগেশন করতে এটাও সময় লাগবে। হুম, তো হুম, হুম। we will see what happens afterwards. তবে এটা মানে ফ্লোরিডাতে বা ইউএসএতে ইভেন বাংলাদেশেও একটা বড় আ ঘটনা, মর্মান্তিক ঘটনা আ এই মুহূর্তে এট হুম, লিস্ট। হুম, হুম। তা আমরা হয়তো পরবর্তী এপিসোডে আবার যদি দেখি যে এই ঘটনার যেসব আপডেট হয় সেই আপডেটগুলো হয়তো আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব হুম, ইনশাল্লাহ। হুম, হুম। এর ইনশাআল্লাহ। বাইরে যেমন এখন তো ইয়ে করলাম দেখলাম যে বাংলাদেশে আম ঠিক পাশেই ভারতের প্রতিবেশী অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ আম সেখানে নির্বাচন হচ্ছে। এইটা আ হ্যাঁ, দেখলা কিনা? যে ১ম রাউন্ডের নির্বাচন খুব সম্ভবত শেষ হলো। আর পরের রাউন্ড মনে হয় ২৯ তারিখ না কত তারিখ যেন বললা? হুম। ২৯ আই থিংক। রাইট। ২৯ তারিখ, ২৩ আর হ্যাঁ। ২৯ তারিখে নির্বাচন। তো ওই প্রসঙ্গে আমরা ডিসেম্বর যেমন বেশ শেষ কিছু স্টার্ট। ও সরি আরেকবার একটু বলো কত তারিখ ছিল? আমি মাঝখানে ইন্টারাপ্ট করে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ। বা আ ১ম রাউন্ডের ইলেকশন শেষ হয়ে গেছে। ২৯ তারিখে আবার আরেকটা ইলেকশন হবে। আরেকটা ২ পার্টি ইলেকশন হয়। আচ্ছা, আচ্ছা। যেটা বলছিলেন? আমি বলতেছিলাম যে আমরা যেমন একটা খবর দেখছিলাম মনে হয় কিছুক্ষণ আগেই যে এইবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার হচ্ছে পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে যেটা নাকি এর আগের বছরগুলোতে এভাবে দেখা যায়নি। মানে আগেও ছিল হুম, বেশ ভালো পার্সেন্টেজ অফ ভোট বাট এইবার মনে হয় আরও রেকর্ড ব্রেকিং হয়েছে। তো সেই ইয়েটা নিয়ে কিছু বলবা কিনা বা এই নির্বাচনের ফলাফল নির্বাচনে হচ্ছে বিজেপি এবং হচ্ছে তৃণমূল আহ, পশ্চিমবঙ্গ সবসময় অন্যতম জনপ্রিয় একটা দল বা বারবার নির্বাচিত হ্যাঁ। হয়েছে।
তো তাদের সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল কি দেখছো এই প্রসঙ্গে আমাদের সাথে একটু শেয়ার করো নাকি? আমি যেমন এই ব্যাপারটা ওইভাবে ফলো করা হয়নি কিছুটা অংশ। তো তাই তোমার হ্যাঁ, কাছ থেকে ফলো করা হয় না। বাট হ্যাঁ। আমি এমনি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে কি যে এটা খুবই একটা ইম্পোর্টেন্ট একটা ইলেকশন। সেটা হচ্ছে যে নট বিকজ অফ ইন্ডিয়ার জন্য না, শুধু এটা বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের অনেকজন লোকজন বলতে পারে যে হয়তো মমতা ব্যানার্জি বাংলাদেশকে পছন্দ করে না। বাংলাদেশের সাথে এই সেই প্রবলেম, ওইটা প্রবলেম, বাট ইটস অ্যাকচুয়ালি মাচ মোর সিরিয়াস দ্যান দ্যাট। তো আ মমতা ব্যানার্জি তো হলো গিয়ে ফার্স্ট এ এসেছিল তো ২০১১ সালে, ইফ আই এম নট মিস্টেকেন। আ তো কারণ এর আগে ছিল সিপিআই ছিল। সিপিআই হলো গিয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। আ হুম, হুম, ২০০৬ সালে ছিল। তো ২০১১ সালে ফার্স্ট টাইম মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে ইলেকশন করে। তো উনি জিতে ২০১১ তে। তারপরে ২০১৬ তেও মমতা ব্যানার্জি আসছেন। ২০২১ এ যেটা আপনি ভোটার টার্ন আউট বললেন যে হুম, প্রায় হুম, হুম, ৮২% ভোটার টার্ন আউট। তখন কিন্তু কোভিড এর সময় দ্যাটস আ লট অফ ভোটার টার্ন আউট। হুম, বাট হুম, it was কখনো কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বিজেপির সাথে। বাট what have changed this time, কারণ বিজেপি হলে গিয়ে মানে ন্যাশনালিস্ট আইডিওলজি লাস্ট কয়েক বছর ধরে হলে গিয়ে বা আ ক পশ্চিমবাংলা আর স্পেশালি হলে গিয়ে আসাম, ত্রিপুরা ওইসব অঙ্গরাজ্যে হলে গিয়ে বা ন্যাশনালিজম বা মানুষের একটু ইয়ে আ একটু বায়াস করার চেষ্টা করতেছে। দে আর হুম, হুম, ট্রাইং হুম। টু চেঞ্জ দেয়ার হ্যাঁ, তো দে আর ট্রাইং টু নট অনলি দ্যাট, তারা হলো গিয়ে কিছু জায়গায় হলো গিয়ে ডিভিশন ক্রিয়েট করার চেষ্টা করতেছে। যে হলো গিয়ে কারণ আম ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি, ওয়েস্ট বেঙ্গল ইস মাল্টি-রেশিয়াল, মাল্টি-রিলিজিয়ন হুম, একটা হুম, হুম। এ অঙ্গরাজ্য ভারতের। তো কালচারালিও বেশ এফেক্টিভলি বিজেপি ডাইভার্স। হ্যাঁ, হ্যাঁ। কালচারালি খুবই ডাইভার্স, কারণ হুম, হুম, খুবই অনেক যেসব উপজাতি মেজরিটি অফ দ্যা উপজাতি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই থাকে। হুম, তো হুম, হুম। তো এবার তারা হলো গিয়ে খুবই অ্যাক্টিভলি লাস্ট কয়েক বছর ধরে তারা হলো গিয়ে অনেক কিছু ট্রাই করেছে। ফার্স্ট অফ অল হলো গিয়ে তারা একটা ডিভিশন ক্রিয়েট করেছে মানুষের মধ্যে। মানুষ যারা ওইখানে যারা আছে স্পেশালি আ ত্রিপুরা বা ওইসব অঙ্গরাজ্যে যেসব লোকজন আছে তাদের হলো গিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছে যে হলো গিয়ে মুসলমান মানেই বাংলাদেশী, নট ইভেন বাংলাদেশ। আচ্ছা, বাঙালি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো বিজেপি খুবই অ্যাক্টিভলি এই মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালাইছে। তো যেহেতু কোভিড ইকোনমিক্স এর সময় মমতা ব্যানার্জি ছিল কোভিড এর যে আ যে ডাউন মানে আ কি বলে? অ্যাম ইকোনমিক যে একটু খারাপ ছিল। তো হুম, হুম। সেই সময় কিন্তু মমতা পাওয়ারে ছিল। তো বিজেপি এটা বোঝানোর চেষ্টা করছে যে হলো গিয়ে যে আ তৃণমূল কংগ্রেস এরকম বাংলাদেশীদেরকে অনেক জায়গা-টায়গা দেয়। অনেক বাংলাদেশী আছে। এই বাংলাদেশীদেরকে বিজেপি আসলে বিজেপি হলে গিয়ে বাংলাদেশে এটা পাঠিয়ে বাংলাদেশে দিবে। ফেরত পাঠা দিবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তোমাদের যে চাকরি, তোমাদের যে ইকোনমির যে এত খারাপ অর্থনৈতিক খারাপ অবস্থা, সবগুলো হলে গিয়ে এইসব রিজন এর দায়ী। তো এবার এইটা ইলেকশনে খুবই ভালো করে প্লে করছে। আচ্ছা, তো আচ্ছা। এটা একটা কনসার্নিং জিনিস ফর বাংলাদেশ। যদি বিজেপি যদি আসে বাংলাদেশের জন্য অনেক জায়গা দিয়েই একটু মাইট বি ড্যামেজিং। ওই পুশ-ইন আমরা বর্ডার যেটা একটা আগেও জিনিস ফর দেখেছিলাম, ওই যে পুশ-ইন করার যে হুম, চেষ্টা, হুম। সেটা হবে আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুশি হলাম। আর প্রায় লাস্ট টাইম ২০২১ এর ইলেকশনে প্রায় ২০০ আ আ ২১৫ টা সিট আ পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আচ্ছা, আচ্ছা। পেয়েছিল মাত্র আ ৭৭ টা সিট। আচ্ছা, আচ্ছা। তো ৭৭ টা কিন্তু এটা লাইটলি নিলে হবে না। ২১৫ আর ৭৭। তারা ৭৭ টা সিট, মাত্র ৩ টা সিট পেয়েছিল ২০১৬ সালে। সেখান আচ্ছা, থেকে আচ্ছা। তারা ৭৭ টা সিট পেয়েছে ২০২১ এ। তো দ্যাটস আ মেজর চেঞ্জ কিন্তু। তো না, না সে তো অবশ্যই। এইজন্য বলতেছি তো এখন বাংলাদেশীদের তো one of the most concerning জিনিস যেটা হবে as a বাংলাদেশ, হুম, হুম। আম বিজেপি আসলে there might be some issues with হুম, us হুম, হুম। directly. তবে আপনি এটা বিজেপি হ্যাঁ, আগের চাইতে ভালো করবে এইবার, সেটা তো মনে হয় সম্ভাবনা বেশি, তাই তো? মানে আগের চাইতে মনে হয় হ্যাঁ, আরো হ্যাঁ, কারণ যদি পুরোপুরি নাও জিতে, বাট এট লিস্ট আগের চাইতে ভালো করবে এই অঞ্চলে। ভালো করতে পারে, হুম, ভালো হুম, হুম। করতে পারে। তা কারণ বাংলাদেশের ২০২৪ এর প্রোটেস্টের পরপরই হলো গিয়া কলকাতাতেও কিন্তু অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট হয়েছিল। হুম, হুম, আচ্ছা, হুম, তো হুম। বিভিন্ন ইয়েতে তো
আম এটা নিয়ে মানুষের এখন একটু দ্বিধা আছে। লাইক হলে গিয়ে কি হইতে পারে, না হইতে পারে। বাট আমি কলকাতার লিবারেল সেন্স এ বলতেছি তারা হলে গিয়ে দে অ্যাকচুয়ালি ফেভার তৃণমূল কংগ্রেস। দে ডোন্ট ওয়ান্ট তারা হলে গিয়ে যেহেতু কলকাতার কিন্তু একটা অন্য ধরনের ন্যাশনালিজম আছে। তারা হুম, হলে হুম, গিয়ে দে হুম। আইডেন্টিফাই অ্যাজ বাঙালি ফার্স্ট দেন ইন্ডিয়ান সেকেন্ড। সো তারা হলে গিয়ে যে দে কাইন্ড অফ অ্যালাইন উইথ তৃণমূল কংগ্রেস। তারা ওইভাবে বিজেপির সাথে অ্যালাইন করে না। তো বুঝতে পারছি। বাট তারা দেখতেছে যে হলে গিয়ে বিজেপি যে খেলাটা খেলছে সেটা হচ্ছে গিয়ে ডিভিশন ক্রিয়েট করা। মানে এখন এই ভারত পলিটিক্সটা তো সারা পৃথিবীতেই কাজ করতেছে। এই যে হুম, হুম। ডিভিশনের পলিটিক্স। তো সারা পৃথিবীতে কাজ করলে সবাই তো তাই করার চেষ্টা করবে। সেটা স্বাভাবিক মনে হয়। হ্যাঁ, অ্যান্ড সারা পৃথিবীতে কাজ মানে হচ্ছে তো। হুম, হুম, হুম। আউটকাম তো অনেকেই এটার থ্রুতে তো সাকসেস হতে কোনো হুম, একটা হুম, হুম। ইস্যু দিয়ে তো তারা তো সাকসেসফুল হচ্ছে পলিটিক্যাল পার্টি গুলো। সব দেশেই তো এটা দেখা যাচ্ছে। সো দ্যাটস হোয়াই ইটস আ বিট কনসার্নিং যে হুম, কি হুম, হুম। হইতে পারে ইলেকশনে। না এটা যেমন আমরা যদি একটু গ্লোবালি দেখি যে এখান থেকে এই ইলেকশন থেকে বের হয়ে দেখি যে আমরা কিন্তু এটা হুম, গত ১০-১৫ বা ২০১০ সাল থেকেই আমরা আগের এপিসোডগুলোতে বিভিন্ন জায়গায় হয়তো কিছুটা আলোচনা করছি যে তোমার গত ১০-১৫ বছরে কিন্তু একটা গ্লোবাল পলিটিক্সে একটা মেজর শিফট হইছে এবং এটা কমপ্লিট হয় নাই, এখনো হচ্ছে। কিন্তু এই হুম, শিফটটাতে কিন্তু তোমার সেই কোল্ড ওয়ারের পর থেকে কমিউনিজমের পতনের বা সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে তুমি যদি দেখো বা তার আগে থেকেই হুম, যে গ্লোবালি যে একটা লিবারেলিজমের একটা উত্থান ছিল, সেই উত্থানটা কিন্তু ২০১০-১০-এর পর থেকে, আমি স্পেসিফিক ১০ বলবো না হয়তো, বা ১০-১৫ এই সময়ের মধ্যে একটা ইয়ে করে দেখা যায় যে একটা মেজর শিফট হইছে। আবার মানুষজনের মধ্যে একটা হচ্ছে এখন কি বলবো যে ডানপন্থী একটা ব্যাপার, বা রাইট উইং একটা ব্যাপার, এইটার একটা উত্থান হচ্ছে মনে হয় মানুষের চিন্তা ভাবনায়, চিন্তা চেতনায়। এইটা হচ্ছে হুম, গ্লোবালি স্কেলেই আমরা দেখি যখন যখন তোমার একটা এলাকার কি বলবো যে নেতৃস্থানীয় কোনো ব্যক্তি বা পরিবার তারা যখন একটা কাজ করে একভাবে করে, তখন তার আশেপাশের যে মানুষ আছে তারাও দেখা যায় যে তার মতো করেই করার চেষ্টা করে অনেকের ক্ষেত্রে। এটা একটা সামাজিক প্রভাব এবং এটা হুম, জাতিগতভাবে তোমার কান্ট্রি ওয়াইজও আমরা মনে হয় সেম ব্যাপারটা দেখি যে হুম, এলাকার বড় বড় কান্ট্রিগুলো যখন একটা পথে যায়, তখন হচ্ছে তার আশেপাশে যারা আরেকটু মিডল ক্লাসের বা লোয়ার ক্লাসের পরিবার, রাষ্ট্র, তারাও কিন্তু ওই একই পথেই যায় যে আচ্ছা আমরা ওইভাবে করতে পারি। তো এইটা তো আমরা মনে হয় দেখি হুম। এই বিশ্ব রাজনীতিতে এই আম, পরিবর্তনটা তোমার তোমার দৃষ্টিতে কিভাবে আ দেখো বা আ হচ্ছে আমি কিনা? আপ আ আম আম আপনি এভাবে আমি হলে গিয়ে ন্যাশনালিজম আইডিয়া আমি প্রেফার করি। আচ্ছা বাংলাদেশের আচ্ছা। জন্য এটা ইউনিক। বাট এটা কি ন্যাশনালিজম হিসেবে ধরা যায় নাকি স্কেপগোটিং? মানে স্কেপগোট বের করতেছে না, সেটাকেই ব্যবহার করে হলে গিয়ে কোন একটা পলিটিক্যাল পার্টি আসার চেষ্টা করতেছে। না, অনেকে ঠিক এই যে একটা ব্যাপারে আটকে রাখতে চায় না, অনেকে যেমন এটাকে বলে হচ্ছে যে পপুলিজম, যেটাকে বলতেছে যে মানুষজন যেটা শুনতে হুম, চায় হুম, হুম। সেটাই বলে যাওয়া, মানে হচ্ছে ইট সেটা ডাজন্ট ম্যাটার যে কি তোমার যে শুধুমাত্র সবসময় স্কেপগোটের কথাই বলতে হবে, অন্য সময় অন্য সিনারিওতে হুম, তুমি হুম, অন্য সিনারিওতে মানুষ যা শুনতে চায় তাকে সেটাই বলবা। এইটা যে পপুলিজমের যে ধারণাটা, এটা তো বেসিক্যালি এইটাই। এবং অনেকের ধারণা, হুম, আমি হুম। তখন হয়তো ওই শব্দটা ঠিক বলা হয়নি, বাট পপুলিজম যে পলিটিক্সের একটা উত্থান, এই হুম। ব্যাপারটাকে মানে তুমিও দেখছো কিনা বা দেখলে এটা এটা কবে থেকে হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে, কি অফকোর্স হচ্ছে? পপুলিস্ট আইডিওলজি এখন পপুলিস্ট অর্ডিনারি পিপল কে হলে কি ওই বায়াস করার জন্য হলে গিয়ে একেক সময় একেকটা জিনিস হলে গিয়ে সবসময় ব্যবহার করে হয়েছে। যে আ আর্লি 2000s এর যদি কথা বলি, যদি ইউএস স্ট্যান্ডার্ড এর কথা বলি, they were talking about Muslims, Arab countries and all those things. তো ওইগুলা হুম, 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 then হুম। it turned into ইমিগ্রেন্টদের নিয়ে কথা বলতেছে। সো পপুলিস্ট আইডিওলজি কখনো ফলো করলে হ্যাঁ, অর্ডিনারি পিপল is gonna like আ মানে পপুলিস্ট আইডিয়া হুম, ওয়ার্কস হুম, হুম, রাইট? হুম। বাংলাদেশের এবং ক্ষেত্রে যদি এখানে বলি, আবার শুধু বাংলাদেশের ক্ষেত্রেও কাজ করে। অডিয়েন্সদের দোষও দিব না, মাঝখানে আমি একটু বলি যে আমরা কিন্তু ইয়েদেরও হুম, দেখি যে পলিটিশিয়ান যারা আছে বা নীতি নির্ধারক, পলিসি মেকার যারা আছে, তারাও কিন্তু সাধারণ মানুষকে যেহেতু অনেকেই বোকা মনে করে বা মনে করে যে এত স্মার্ট না, তো এদের মধ্যে হচ্ছে আমার আমার কিছু এজেন্ডা পুশ করা, এটা হুম, কিন্তু করে যে তারাও কিন্তু তাদের জায়গা থেকে করে আবার, যে হুম। শুধু যে অডিয়েন্সরা করতেছে তাও না আর কি। আ এজেন্ডা তো আর সবগুলো তো পুশ করলে তো হবে না। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি যদি মূল এজেন্ডা যদি বলি, ওগুলো তো সব পুশ করলে হয় না। হুম, তো হুম, এখন একেকটা কান্ট্রির জন্য একেকটা জিনিস কাজ করে। তো যেমন হলে গিয়ে যে ভারতীয় জনতা পার্টি কিন্তু
আম এটা কিন্তু আনডিনায়েবল যে মোদি অ্যাকচুয়ালি ম্যানেজ টু জিডিপি ওয়াজ দ্য রেকর্ডেড জিডিপি গ্রোথ হইছে। হুম, তাদের হুম, হলো হুম। গিয়ে ট্যারিফ, ইকোনমিক স্যাংশন-ট্যাংশন অনেক কিছু দেওয়ার পর তারা এই কান্ট্রি থেকে তেল কিনতে পারবে না, ওই কান্ট্রি থেকে তেল কিনতে পারবে না। তবুও দেখা গেছে কি লাস্ট ইয়ার the GDP growth was 8.4% for India. That's a lot. That's a হুম, lot হুম, for হুম। India. So BJP কিন্তু ডেফিনিটলি। ওইটা বলতেই পারে যে হলো গিয়া Modi is doing something to economically. Then তারপরে তাদের যে একটা ন্যাশনালিস্ট আইডিয়া তারা হলো গিয়ে ফর এক্সাম্পল আমি একটা অন টপ অফ মাই হেড তারা হলো গিয়ে ভারতের ইন্ডিয়ার নাম চেঞ্জ করে ইউনিভার্সালি তাকে বিশ্বের ভারত চেঞ্জ নাম করা চেঞ্জ হবে। করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ভারত করা ইন্ডিয়া হবে। আর থাকবে না। আচ্ছা, আচ্ছা। ভারত করা হবে। মানে তাদের বিশ্বাস হচ্ছে গিয়ে ইন্ডিয়ার নাম দেওয়া হইছে ইন্দুস ভ্যালির থিকা ব্রিটিশরা আইসা তারা এই নাম দিছে। বাট আমরা হলিগে ভারত। তো তারা নামও এভাবে চেঞ্জ করবে। And people actually supports this kind of ideology, হুম, which হুম, in হুম। books and paper looks great. It works হুম, for হুম। them. তো populist ideology এখন কি বলবো? মানে এটা it's really hard to say. Like is populist ideology, nationalist ideology মানে which is মানে what? মানে বেসিক্যালি এটার কোর যে হ্যাঁ, ব্যাপারগুলা যে ভেতরে কি হচ্ছে সেটা মানে বিভিন্ন নামে বিভিন্ন হুম, প্যাকেজে বিভিন্ন সময় আসতেছে। এটাই তো মনে হয় আমি তোমার কথা থেকে সেটাই এক্সাক্টলি। বুঝলাম। যে নাম যাই হোক ভেতরে কাজটা দেখা যায় যে মূল ব্যাপারটা একই হ্যাঁ, থাকে। মূল ব্যাপারটা একই থাকে। হুম, মানে এটা গ্রেটার একটা এজেন্ডা ক্রিয়েট করার জন্য। হুম, 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 মানে গ্রেটার একটা ডিভিশন ক্যান অ্যাকচুয়ালি মানে ন্যাশনালিজমের আইডিওলজি দিয়েও ডিভিশন ক্রিয়েট করা যায়, পপুলিস্ট আইডিওলজি দিয়েও করা যায়। সো না ইট ইজ সেক্ষেত্রে হোয়াট ইট যেমন ইজ। ওই যে কমিউনিজম টমিউনিজম তারা যেমন আবার এটার একটা অপোজিট একটা আইডিয়া দাঁড় করানোর চেষ্টা করছিল বা তাদের ওটা অত সাকসেসফুল হয় নাই যে সবাইকে এক করে ফেলা সেটাও মানে যে তোমার কি বলবো সেই আইডিয়াটা তো ফাইনালি গিয়ে ফেল করে আর কি সোভিয়েত ইউনিয়ন। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা সবাই যেমন আমাদের সবাই অনেক আগে আমরা রাইট, রাইট। বিভিন্ন সময় এটা নিয়ে আলোচনা করছি হয়তো যে বা একটা এপিসোডে আমাদের সাথে গেস্ট ছিল তার সাথে আমরা আলোচনা করছিলাম যে হুম, হুম। এই যে এখনো যে আমরা সঠিক বা পারফেক্ট একটা সলিউশন অফ পলিটিক্স বা একটা সিস্টেম এটা যে এখনো পাইনি আর কি যে এটা দিয়ে গত অনেক সময় নিয়ে ধরে অনেক ধরনের সিস্টেম কাজ করছে বা এখনো আমরা বিভিন্ন ধরনের সিস্টেম ট্রাই করে দেখতেছি বাট এখনো পারফেক্ট কোনো সলিউশন পাওয়া যায় না আর কি। এক্সাক্ট। তো এটা সবসময় হয় কি মানে ইট ইজ টাফ টু সে এখন এখন আই মাস্ট কাইন্ড অফ সাউন্ড অ্যান্টি ডেমোক্রেটিক শোনা যাবে। কারণ ওদিকে ডেমোক্রেসি ইজ কারণ যদি পপুলিজম দিয়ে মানে মানে আপনি যদি আমরা যদি টেক্সট বুক লেভেলে পপুলিজমের আইডিওলজি বলি যে হলে গিয়ে দেশে করাপশন আছে, করাপশন দূর করতে হবে। দ্যাটস আ পপুলিস্ট আইডিয়া। দ্যাটস আ পপুলিস্ট আইডিয়া। এট দ্য সেম টাইম আমি যদি বলি যে বাংলাদেশে হলে গিয়ে যে এই জাতির লোকজন বাংলাদেশের সব খেয়ে ফেলতেছে। তারা এই করতেছে। আমি যদি হঠাৎ করে বলি যে রোহিঙ্গারা বাংলাদেশে ড্যামেজ করতেছে। দ্যাটস আ পপুলিস্ট আইডিয়া অ্যাজ ওয়েল। হুম, হুম, হুম। মানে মানে এটার সমস্যা হয়ে গেছে যে ডেমোক্রেসি ডাজন্ট গিভ আস আ মানে একটা ব্যালেন্স করার একটা উপায় দেয়নি। আমি করাপশন নিয়ে কথা বললেও এটাও হলে গিয়ে ডেমোক্রেটিক্যালি রাইট। আমি যদি রোহিঙ্গাদেরও কথা বলি, এই আইডিওলজি দিয়েও ডেমোক্রেটিক্যালি I can be the leader of this country. হুম, So হুম, হুম, হুম। in the end, I want to say it's a really dumb democracy. It's না, just না a এটাতে personal জায়গা opinion, আছে, right? ইমপ্রুভ করার হ্যাঁ, জায়গা আছে হ্যাঁ। কিন্তু মূল ব্যাপারটা ইমপ্রুভ করার শেষমেশ জায়গা আছে বাট গিয়ে is অনেকেই not হচ্ছে textbook itself. এক্স্যাক্টলি, এটাকে এক্স্যাক্টলি। খুব ইজিলি বায়াস করা যায় জিনিসটাকে। হুম। সেটাই। আম, এর মধ্যে তো আমরা আম, দেশের রাজনীতির কথা হালকা বলতেই পারি রাজনীতি যেহেতু আসছে যে বাংলাদেশে কিন্তু রাজনৈতিক মাঠ এই মুহূর্তে কিছুটা উত্তপ্তই বলা চলে। তোমার দেশে গুপ্ত একটা ব্যাপার নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে বেশ ঘটনাও ঘটতেছে আমরা দেখতেছি। আম, যেমন গুপ্ত রাজনীতি কে লেখা এটা হচ্ছে একটা গ্রাফিটি লেখা ছিল সেখানে গুপ্ত মানে রাজনীতি সামথিং কিছু একটা সেন্টেন্স ছিল সেখানে লেখা কেটে লিখে দেওয়া হয়েছে যে গুপ্ত রাজনীতি। তো সেটাকে কেন্দ্র করে চট্টগ্রামে মারামারি হয় তারপরে ঢাকাতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র একটা এডিট করা ছবি অন্য আরেকজনের নামের সাথে অ্যাড করে দিয়ে সেটা প্রকাশ করাকে কেন্দ্র করে বেশ অনেকগুলো ঘটনা ঘটে যায় যে হচ্ছে থানায় জিডি করতে যাওয়া হয় ওইখানে একটা মারামারি ঘটে আবার হচ্ছে তাদের উদ্ধার করতে যারা গেছে তাদের সাথে একটা ঘটনা ঘটে
আহ, এবং পরবর্তীতে এটা নিয়ে অনেক টক শো হয় এবং অনলাইনেও বেশ কাদা ছোড়াছুড়ি হয় এবং মূল ঘটনাটা ঘটে যে এডিট করা ছবিতে ছিল যে হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়ে ওনাকে নিয়ে কেউ একজন একটা অশালীন বক্তব্য দিয়ে একটা ছবি তার সাথে অ্যাড করে পোস্ট করে দিছে যেটাকে কেন্দ্র করে হচ্ছে এই ঘটনাটা এত দূর করাইছে। তো আমার কাছে এইটা খুব একটা মনে হলো না যে বাংলাদেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে আমি যেমন তুমি যদি আমাকে বলো যে ব্রাহ্মণবাড়িয়া বা হচ্ছে সেই হচ্ছে আহ, একেবারে গ্রামাঞ্চল কুড়িগ্রাম বা ইয়ে আহ, এই অঞ্চলের মানুষ যদি হচ্ছে কি বলবো তোমার এইসব গুজব বিভ্রান্ত হয় এবং অনেক সময় অনেক ঘটনা ঘটায় যেটা আমরা হয়তো সবসময় কন্ডম করার চেষ্টা করি, যে করার চেষ্টা করি, কন্ডেম করার চেষ্টা করি, আম, যে তারা হয়তো অশিক্ষিত বা অনেক ক্ষেত্রে হচ্ছে গ্রামের মানুষ অত কিছু বুঝে না, সেই জায়গা থেকে হচ্ছে হুম, এটাকে তারা ঘটনা ঘটায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও যে এই ধরনের একটা এডিট করা পোস্ট দিয়ে তাদেরকে উত্তেজিত করা যায়, একটা ঘটনা ঘটা যায়, সেটা আমি দুই পক্ষের ক্ষেত্রেই বলতেছি আর কি। এইটাও খুব হুম, আমার কাছে খুব আশ্চর্যজনক লাগছে আর কি, যে বাংলাদেশে তাহলে আর বাকি রইল কে? মানে সবার মধ্যেই মানে আমাদের তো বেসিক্যালি এইরকম শিক্ষিত মেয়েদের কাছ থেকে মানুষের চাওয়া যেটা হচ্ছে যে তারাই বরং দেশবাসীকে সচেতন করবে, জনগণকে সচেতন করবে, তাই না? যে তারা শিক্ষিত হচ্ছে, শিক্ষিত হয়ে আমাদের জানাবে কোনটা ভুয়া পোস্ট, কোনটা ঠিক পোস্ট, এবং আমরা যাতে বিভ্রান্ত না হই। সেখানে তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এইটা আমার কাছে খুব একটা আশ্চর্যজনক ঘটনা লাগলো। এবং এটাই কেন্দ্র করে যে সব হ্যাঁ, ঘটনা হইলো, মারামারি, টিয়ে, এগুলো মারামারি। খুব মানে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে অনেকে ভয় পাচ্ছে যে আবার আম, দুই পক্ষ মুখোমুখি অবস্থানে গিয়ে সেটা কি ভবিষ্যতে আওয়ামী লীগের সময়ের ছাত্রলীগ ভার্সেস অন্যদের মতো একটা হুম, পরিস্থিতি তৈরি হবে কিনা, এই ব্যাপারে তোমার কি কিছু আমার আসলে মনে বলো হয় কিনা? এত আই রিমেম্বার যেটা হলো গিয়ে যে 2001, 2000 সাল, 2001 সালের কথা বলি। তখন কিন্তু খুবই ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই ছিল খুবই উত্তপ্ত। হুম 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 ছাত্রদল, ছাত্রলীগ এরা মারামারি করত। ছাত্র শিবির যদিও was very dominant in the রাজশাহী অঞ্চলে, হুম ময়মনসিংহ হুম হুম অঞ্চলে কিন্তু ওইসব জায়গায় হলে গিয়ে ছাত্র শিবির খুবই অ্যাক্টিভ ছিল। And it was a rare, not even rare occurrence ছিল না, very common. It was হুম হুম happen it used to happen almost every day as far as I can remember. আমার মনে হয় ওরকম দিকেই যাচ্ছে। তো তখনও কিন্তু পড়াশোনা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা কিছু নাই। হুম এই যে হুম হুম আপনি হুম যেভাবে হুম বললেন যে এটা এআই জেনারেটেড একটা ছবি বিভ্রান্ত করার জন্য ছবি। So they really didn't need an issue to fight about anything. They just হুম had হুম to হুম just fight and they would just go out and fight. বাংলাদেশের এরকম একটা মেজর একটা বাংলাদেশের একমাত্র মানে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইটস কল্ড ঢাকা হুম বিশ্ববিদ্যালয়। হুম এখানে যে এরকম মানে চাপাতি-টাপাতি বড় দা-টা আমি ছোটবেলাও হলে গিয়ে আমরা দেখে দেখে আসছি সে আমলে। এই হুম হুম হুম। এসব স্টুডেন্টরা না, দা-টা এটা তো বটি ওই নিয়ে যে হলে 5ই গিয়ে আগস্টের রাস্তায় পরেও তো অনেক হল থেকে এই ধরনের হুম, উদ্ধার হুম, করা হয়েছে ঢাকা কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সেই সেই পথেই কি আবার যাবে কিনা, এটাই হচ্ছে অনেকের ভয়ের বিষয়। তো হ্যাঁ, এখানে আমার মনে আ হয় যে it's gonna আম, go. দুই মানে কি করা যায় আর কি, যে অবশ্যই আমার কাছে মনে হয় যে একটা কথা বলার স্বাধীনতারও ব্যাপার আছে, আবার তার মধ্যে শালীনতা বা সম্মান প্রদর্শনের সীমারও একটা ব্যাপার থাকে। তো এইটা মনে হয় যে তাদের একটা বুঝতে হবে আর কি, সবার মধ্যেই আর কি, যে একই সাথে যেমন একটু সহিষ্ণুতা বাড়াইতে হবে, যে আমি আরেকজন মানে গালি যে দেওয়া যাবে না, গালিটা কাকে দেওয়া যাবে না, হুম, হুম, প্রধানমন্ত্রীকে দেওয়া যাবে না, প্রধানমন্ত্রীর পরিবারকে দেওয়া যাবে না, বা রাজনৈতিক নেতাদের দেওয়া যাবে না। এবং রাজনৈতিক নেতাদের মধ্যে কি আবার ছাত্র রাজনীতির নেতা বা শ্রমিক রাজনীতির নেতা তারাও ইনক্লুডেড, বা নাকি কোনো নির্দিষ্ট দলের কাউকে দেওয়া যাবে না, বা শালীনতার সংজ্ঞাটা কে নির্ধারণ করবে? এই কিন্তু অনেক জটিল একটা ব্যাপার এখানে, আমি জাস্ট এটা বলতে চাই। তো ওই জায়গা থেকে আহ, আমার কাছে মনে হয় যে এইরকম একটা ঘোলাটে জায়গাতে সবারই সহিষ্ণুতা অনেক বেশি হুম, থাকা উচিত। হ্যাঁ। আ but I think like a defamation is one thing. হুম 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 defamation করা, ডিফেম করা সরকারের কাউকে বা যেকোনো ধরেন একটা ক্লাসমেট আরেকটা ক্লাসমেটকে ডিফেম করতেছে। That's that should be punishable হুম at হুম some extent, at some level. But critic যদি না করতে পারে, হুম হুম। যদি গভর্নমেন্টকে যদি কিছু if they are doing something wrong আর যদি ক্রিটিক যদি না করতে পারে তাহলে তার দেশে তো আর স্বাধীনতা বলতে কিছু থাকলো না। না, Even ক্রিটিক though it's a করার মধ্যে কি democratically elected ইনক্লুড হয়? government. ক্রিটিকের মধ্যে কিন্তু আবার এখানে তোমার সংজ্ঞা বা তুমি কিভাবে ডিফাইন করো, যে ক্রিটিকের ভেতরে এখন কি ট্রল বা Critic মিম
এগুলো এক ধরনের, আবার তুমি যেটা বললা ডেফিমেশনটাও কি ক্রিটিক্সের ডিফেমেশন মধ্যে? ইজ লাইক যার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে। হুম, 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 এগুলো হুম, হলে হুম। কাইন্ড অফ লাইক ডিফেমেশন। এখন হলে ট্রোলিং তো করতেই পারে। কিছু একটা ধরেন আম রিসেন্ট কোনো ইস্যুস নিয়ে মিক্স কোন একটা তো সেটা অবশ্য আমরা বক্তব্য দেখছি যে বাংলাদেশ নিয়ে আসলে তো করতেছে। মজা করতেই পারে। এইখানে যে ঘটনাটা হ্যাঁ, ঘটছে, এটা হচ্ছে তাইলে তুমি যেটা বললা যে ডেফেমেশনের জায়গা থেকেই হচ্ছে কেউ একজন ফেক এই ইয়াটাই করছে। এই ধরনের চরিত্র নির্ভরই কিছু কথা বলছে আরকি। যেটা হ্যাঁ, আসলে হয়তো এই ছাত্র দলের কর্মীদেরকে উত্তেজিত করে তোলার পেছনে একটা কাজ করছে। হ্যাঁ। তো স্যাটায়ার একটা জিনিস, আরেকটা জিনিস হলে গিয়ে অন্য কিছু একটা করা দিস ইস ২ টা ২ ধরনের। হুম, হুম, স্যাটায়ার হুম, একটা হুম। জিনিস, আরেকটা হলে গিয়ে যে ইচ্ছা করে এমন একটা পোস্ট করা যাকে হলে গিয়ে তার চরিত্র হনন, মানহানি করা, এটা দিস আর 2 ডিফারেন্ট থিং। না কিন্তু স্যাটায়ার করতে ইউ এইখানে ক্যান তাইলে আবার কেউ প্রশ্ন তুলতে পারে অ্যাটলিস্ট কি বলবো যে শিবিরের রাজনীতি যারা করে বা শিবিরের সমর্থকরা তারা প্রশ্ন তুলতে পারে যে আহ, সেক্ষেত্রে আইন কি নিজের হাতে তুলে নেওয়া উচিত কিনা। আবার অনেকে এটাও বলবে যে হচ্ছে তারাই তো একসময় মব করছে, সো তারা এখন মবের শিকার হুম, হয়েছে। তো এটাও হচ্ছে ফেয়ার হুম, হুম। ইকুয়াল কিনা, এই জায়গাটা দেখছো কিনা তুমি, বা কি বলো? আমার আমার কথা হচ্ছে মানে আ ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয় ৩-৪ বছর ধরে আমার মনে হয় কোন ক্লাস-টাস ঠিক মতো হয় না। I বা might এটা be wrong জানি না, হয়তো বাট ঠিক কোভিডের আছে। পর থেকেই আ ইয়ে হয়ে গেছে। দুই আহ হাজার বিশ থেকেও হিসাব করা পোলাপাইন যায় যে ভালো না। তারা যে এত সময় পাইতেছে, তারা যে এসব করার এত সময় পাইতেছে, হ্যাঁ, মনে করতে পারি যে হলে ২০২৪ এর অগাস্ট was a very busy time হুম, হুম, হুম। and few months was okay. টিচাররাও অনেকজন পল্টি মেরেছিল। আওয়ামী লীগপন্থী যারা হুম, টিচার, হুম, হুম। তারা আসে নাই। তখনও মানে এখনো যদি পোলাপাইন যদি এসবই করতে থাকে, মানে কি হবে? এশিয়ার হলে গিয়ে টাইমস হায়ার এডুকেশন এর একটা র‍্যাংকিং, এশিয়ার র‍্যাংকিং পোস্ট করা হইছে ৩০০ ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশ নাই। না কোন ৩০০ থেকে ইউনিভার্সিটি ৪০০ নাই। এর মধ্যে মনে হয় আছে। নাকি ৩৫০ থেকে ৪৫০ এরকম হ্যাঁ, কিছু একটা রেঞ্জ টপ আছে। 300 এর মধ্যে হ্যাঁ, হ্যাঁ। এশিয়ার টপ 300 এর মধ্যে নাই। তো হলে গিয়ে ভাই আপনারা কি করতেছেন ভাই? তবে একটা আমি ইয়ে হইছে আমি এখন আবার, সেটা হচ্ছে যে লজিক্যাল এইবার স্পিরিট এ চলে বুয়েটের গেছি। সাথে তারা যৌথভাবে আ বাংলাদেশে ১ম হইছে। না, আচ্ছা বাংলাদেশে ১ম নাকি বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১ম তা জানি না। কিন্তু বাংলাদেশে ১ম সম্ভবত আরকি। এটা আচ্ছা হইছে। দেন আচ্ছা ঠিক আছে। বাংলাদেশে ফার্স্ট হইছে দেন। না দ্যাট গুড। তবে এশিয়াতেও ৪০০ মধ্যে আছে, বাট আই গেস তাদের টার্গেট বা স্বপ্ন হচ্ছে যদি এশিয়াতে প্রথম ৫০টার মধ্যে ঢোকা যায় বা ১০০টাতে যাওয়া যায়, সেটাও আমার ধারণা বাংলাদেশের মধ্যে একটা বড় অ্যাচিভমেন্ট হবে। তো এটা কিন্তু আমাদের এই যে ছাত্র রাজনীতি আসলে চলা উচিত কিনা বা বন্ধ হওয়া উচিত কিনা, সেটাকে আম কেন্দ্র করেও অনেক আলাপ আলোচনা হইছে বা বিতর্ক হইছে। ভালো মন্দ ২ দিক নিয়ে অনেক আলোচনা করছে। কিন্তু আমরা মোটা দাগে যদি দেখি যে যারা ভালো ইউনিভার্সিটি বলে পরিচিত, যেসব ইউনিভার্সিটি সেটা গ্লোবালি, সেখানে কিন্তু আমরা এই ছাত্র রাজনীতির ব্যাপারটা কিন্তু একটা ডিফারেন্ট ভার্সন দেখি। যে ওইখানে ছাত্র রাজনীতি আহ, জাতীয় রাজনীতির সাথেও হয়তো ইনডিরেক্ট ওয়েতে জড়িত, কিন্তু মূল রাজনীতিটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। বিশ্ববিদ্যালয়ের উন্নতি বা বিশ্ববিদ্যালয়ের ভালো মন্দ এইসব নিয়ে, ছাত্রীদের এইসব নিয়ে তাদের যে চিন্তাভাবনা, এই জায়গাগুলো আম, হুম, সেখান থেকে আবার অনেক দেশেই আমরা দেখেছি, বা ইভেন এই যে যে স্প্রিং ইয়ার রেভুলেশনটা হচ্ছে, কালার রেভুলেশন হচ্ছে বলা হয় গ্লোবালি, অনেক দেশেই হচ্ছে জেনজে আন্দোলন যেটা হচ্ছে। এখানে কিন্তু আবার দেখি যে এই ছাত্রছাত্রীরাই হচ্ছে দেশের পলিটিক্যাল পরিবর্তনের ক্ষেত্রে রাস্তায় নেমে আসছে। তো তারাও নিশ্চয়ই রাজনীতি করছে, তাদেরও বাংলাদেশেরও আমরা যেটা দেখি যে রাষ্ট্রের প্রয়োজনে তাদের যে মাঠে নেমে আসা। কিন্তু পৃথিবীর সব জায়গায় কি তারা এই রাজনীতিটাতে থেকে যায় কিনা, নাকি তারা হচ্ছে আবার আহ, পড়াশোনায় ফেরত যায়, তাদের যে স্বাভাবিক কাজকর্মে সেখানে ফেরত যায়? এটা দেখছো নাকি তুমি? তো এরা এরা কোনটা আমরা যদি কোনটা হয় আমি বেশি? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যেটা ছাত্র রাজনীতির কথা বললে ধরেন আ আমি যেমন আমেরিকান ইউনিভার্সিটিতে দেখেছি যে হলো গিয়ে তাদের ডিফারেন্ট ডেমোক্রেটদের চ্যাপ্টার আছে, রিপাবলিকান চ্যাপ্টারও আছে কিন্তু ইউনিভার্সিটির মধ্যে। তো আমি এরা যখন মিটিং-টিটিং করতো I will not be like running away scared for my life or হুম, something হুম, হুম। like that. কারণ বাংলাদেশের হলে গিয়ে ২ ছাত্র দল, ছাত্র শিবির এদের নাম শুনলেই হলে গিয়ে মনে হয় যে আ জান নিয়া পালাইতে হবে। এরা আসতেছে। হুম, হুম, এরকম হুম। একটা জিনিস। So this is something definitely is wrong with student politics in my country. হুম, ওকে? হুম, হুম। অ্যান্ড আমরা যদি বড় যদি নেতাদের যদি দেখি যে হলে গিয়ে যখন আ
যখন লি কুয়ান ইউর কথা বলি যে হলি গিয়ে সিঙ্গাপুরের যে ওয়ান অফ দ্য প্রাইম মিনিস্টার ছিল যে সিঙ্গাপুরকে বিল্ড করছে, তাদেরকেও তাদেরকেও যদি দেখি সে যখন র্যাফেলস কলেজে পড়তো ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, তখন কিন্তু সে কিন্তু অ্যাক্টিভলি কিন্তু স্টুডেন্ট পলিটিক্স এর সাথে ইনভলভমেন্ট ছিল। তার যে আইডিওলজি, তার যে নেশন বিল্ডিং হুম আ হুম হুম ইয়ে থেকে what's it called? ব্রিটিশ শাসন থেকে তাদেরকে লিগে মুক্ত করে আনা। এগুলো কিন্তু আইডিওলজি কিন্তু তাদের কিন্তু ছিল। হুম সো হুম they were not like different. বাট হাউ ইট কাম সে কিন্তু পড়াশোনাতেও হ্যাম্পার হয়নি। আর ছাত্র রাজনীতি তখন এতই ইয়ে ছিল না যে তাদের ইউনিভার্সিটি আমার মনে হয় রেফেলস কলেজ পরে গিয়ে NUS হয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। I don't know what's the ranking now, probably হুম 1 হুম। or 2. তো এগুলো কিন্তু এইসব বড়, বড় নেতারা সবসময় করেছে। মানে এগুলো কিন্তু বলে আর লাভ নাই যে হলো গিয়ে স্টুডেন্ট পলিটিক্স এর সাথে তারা ইনভলভ ছিল না। বাট বাংলাদেশে স্টুডেন্ট পলিটিক্স এখন হলো গিয়ে এখনো হলো গিয়ে বাংলাদেশের যে ডাকসুর নেতা আম সে আ ঢাকা ইউনিভার্সিটিতে এনরোল করেছে ২০১৭ সালে। ১৭ বা ১৮ সালে। সে আচ্ছা আচ্ছা। এখনো কেমনে ছাত্র হিসাবে ক্লেইম করে ৮ বছর পরে। না এটা তো মানে তুমি মনে হয় কমই বললা। আমি নাম জানি না, বাট আবার কোন দলের তাও জানি না, বাট হুম, 2011-তে পাশ এনরোল করা এরাও তো আছে ছাত্র হিসাবে, ঠিক এরাও আছে। আছে। তাইলে হলে গিয়ে তো তাইলে বোঝা যাচ্ছে হলে গিয়ে আমাদের একাডেমিক কিছু হচ্ছে না ইনস্টিটিউশন গুলোতে। যা বোঝা যায়। যারা হলে গিয়ে ইনভলভড আছে হুম হুম আমি আমি কিন্তু মাত্র লিকো আমিরের এক্সাম্পল দিতেছি। তাকে কিন্তু বলি নাই যে হলো গিয়ে সে ১০ বছর ধইরা রেফারেন্স কলেজে পড়ছে আর ছাত্র হুম হুম রাজনীতি হুম করছে। সে কিন্তু সাইড বাই সাইড হলো গিয়ে একাডেমিক্স ও ঠিক রাখছে। যতদিন ৩ বা ৪ বছরের যে ডিগ্রি আছে সেটার সাথে সে খুবই ভোকাল বাংলাদেশ সিঙ্গাপুরের পলিটিক্যাল আ জিনিসপত্রের সাথে ইনভলভ ছিল। হুম হুম সো হুম। সো দেয়ার ইস সামথিং রং রাইট? সামথিং না রং এখানে তাইলে মানে আম, ছাত্র রাজনীতির কারণে মানে তাদের হুম, যদি এই ট্রানজিশনটা সময় মতো হয়ে যেত, তাহলে তো তারা মানে পরবর্তী জীবনের যে পরবর্তী ক্ষেত্র সেখানে চলে যেতে পারতো। কিন্তু সেটা অনেক ক্ষেত্রে না হুম, গিয়ে এই যে ছাত্র হিসাবে থেকে যাওয়া, এটা সকল রাজনৈতিক দলের হুম, ক্ষেত্রেই সত্য আর কি। যে ছাত্র হিসেবে থেকে সেটাই, যাওয়া, সেটাই। এখানে কি তাহলে বেনিফিট আছে কোনো? কারণ আমার কাছে তো মনে হয় যে জেনারেলি তোমার কি হওয়ার কথা যে আমি পড়াশোনা শেষ করে ছাত্র রাজনীতির সাথে হয়তো এখন যুক্ত ছিলাম, বাট এখন আমি পাশ করে চাকরিটিতে ঢুকে গেলাম, এখন আমি যে মূল দল বা তার সাথে আমি সরাসরি যুক্ত হয়ে কাজ করতে পারি, সেটারও তো একটা সুযোগ থাকে। কিন্তু আহ, হুম, সেটা না করে কেন অনেকেই আসলে এই পরিস্থিতি থেকে যায়? এখানে কি তাহলে ক্ষমতার চর্চা করার জায়গাটা আরো বেশি থাকে, মানে পাওয়ার প্লে করার জায়গা বেশি আছে? এ, আমার কাছে মনে হয় আছে। এই জায়গা থেকে যেহেতু আমি এখানে অফকোর্স থাকলে আছে। আর দেশের যে কোনো রাজনৈতিক দল যদি সে হুম, খুবই অল্প খরচেই এই ধরনের মাসল ইয়ে করতে পারে, পোষা সম্ভব হয় যে ইয়াং তরুণ ছেলে পেলে যাদেরকে চাইলে বিভিন্ন হুম, ধরনের কাজে লাগানো যায়, আম, তখন সেখানে হচ্ছে তোমার তাইলে আহ, সে তো চাবে সেটা, কারণ সে তো ওই বেনিফিটটা পাচ্ছে। তো মূল রাজনৈতিক দলেরও ওপরও আসলে দায় বর্তায় কিনা যে তারা আসলে এই যে মাসল পাওয়ার বলি বা ছাত্র রাজনীতির যে শক্তিটাকে এটাকে যে জিয়ে রেখে রাজনীতির মাঠে একটা ক্ষমতার কি বলবো যে চর্চা করার জায়গা। তো সেক্ষেত্রে ছাত্র যারা আছে তারাও ভাবে যে হ্যাঁ তাদেরও আমাদের দরকার আছে। সো আমি হচ্ছে এখানে একটু পাওয়ার ক্ষমতার চর্চা করার জায়গা পাচ্ছি, তো আমি কেন করব না, আমি হুম। করি। মানে দুই পক্ষই হচ্ছে তাদের জায়গা হ্যাঁ, থেকে হ্যাঁ, বেনিফিটেড হচ্ছে। এর বিনিময়ে হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে অন্যরা কিছুটা চাপে পড়ে যাচ্ছে আসলে। আমরা আমরা আসলে সেটার রেশ হয়তো অন্যান্য ক্ষেত্রে দেখি। হ্যাঁ, হ্যাঁ। এটাই মানে আম বাট যেটা হলে গিয়ে মানে যেটা আমরা দেখেছি যে হলে গিয়ে পুলিশের নিয়োগ দেওয়া, এই নিয়োগ দেওয়া তারা হলে গিয়ে দেখে যে হলে গিয়ে কার কি ইনভলভমেন্ট ছিল ছাত্র রাজনীতিতে। ওইটার উপর বেসিসেও কিন্তু অনেককে নিয়োগ দেওয়া হয়। হুম তো হুম হুম হুম। অফ কোর্স ইট হ্যাজ ইটস বেনিফিট। বাট অ্যাজ আ নরমাল জেনারেল সেন্স এ বলতেছি, একটা ইউনিভার্সিটি একটা মানে হাউ শুডন্ট ডু বি ইউ রিপ্রেজেন্ট আ দ্যাট, হ্যাঁ হ্যাঁ। ইউনিভার্সিটি? হ্যাঁ, and then আরেকটা it's the taxpayers like are paying for this education. হুম একটা হুম হুম ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছাত্র পড়ে আসলে তার হিসাব অনুযায়ী তার ৪-৫ হাজার টাকাও খরচ হয় না। বেতনের কথা বলতেছি। I হুম might be হুম wrong. হুম। I না don't এখন know the মনে হয় latest বাড়ছে একটু, figure. বাট স্টিল হ্যাঁ, কম্পেয়ার টু আদার্স প্লেসেস মানে অবশ্যই সেটা একেবারেই খুবই অল্প। হ্যাঁ। তো
তো যেটা বলছি যে সেটা হচ্ছে যে মানে আমার কথা হচ্ছে যে এটা আমরা হলে গিয়ে ইউটিলাইজ করতেছি না। যে হলে গিয়ে ইফ ইউ আর ইন দ্য ইউনাইটেড স্টেটস মানে আমরা একদম মডার্ন কান্ট্রি গুলোর কথা বলতেছি, হুম, হুম, কানাডার হুম, কথা বলতেছি। তাদের নিজেদের সিটিজেনই যখন এরকম একটা এডুকেশন ঢাকা ইউনিভার্সিটির মতো একটা লেভেলের এডুকেশন এই মানের একটা এডুকেশন নিতে যায় যখন, তো দেখা যায় যে একেকটা স্টুডেন্ট প্রায় ১,০০,০০০ থেকে শুরু করে ২,০০,০০০, $২.৫ লাখ লোন নিয়ে বের হয়। মানে বাংলাদেশি তাদের টাকায় ওন ২-৩ কোটি সিটি টাকা। হ্যাঁ, হুম, 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 তাদের হলো গিয়ে চাকরি তো করতেই হবে। তাদের তো এত সময় নাই যে ৮ বছর ধরে তারা এই লোন টানবে। হুম, হুম, পড়াশোনা করবে আর এই লোনগুলো বাড়াবে। তারা সাথে, সাথে চাকরিতে ঢুকে তাদেরকে এটা বছরের পর বছর পে ব্যাক করতে হচ্ছে। Let's show some appreciation man. Like হুম, হুম। if মানে we are ২-৩ going এট into লিস্ট these ২-৩ কোটি institutions টাকার এডুকেশন হচ্ছে তোমার হয়তো ২,০০,০০০ টাকায় হয়ে যাচ্ছে বা ১,০০,০০০ টাকায় হয়ে যাচ্ছে। বা তার চেয়েও নিচে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। লোন ফ্রি ভাবে বের হওয়া সম্ভব হচ্ছে। ওইটা যদি আমরা সময় মতো যদি স্টুডেন্ট গুলো যদি শেষ করতে পারে, তারা ইমিডিয়েটলি হলে গিয়ে বিদেশে যাইতে পারতেছে। তুমি মানে ওইটাও একটা পজিটিভ একটা জিনিস আছে। হুম, হুম, তো হুম। মানে I don't know it is মানে only happening in এটাতে বাংলাদেশ থাকার ফলে কিছু লোক হয়তো বেনিফিটেড হয়। এই ধরনের ছাত্র রাজনীতির চর্চা থাকার ফলে। বাট ছাত্র রাজনীতির চর্চা না থাকলে অনেক বেশি লোক বেশি স্টুডেন্ট হচ্ছে বেনিফিটেড হইতো। হুম, হ্যাঁ। এইটা আমি এইটা আমি আ আমরা যদি এখন যদি ভারতের সাথে কম্পেয়ার করি, I don't know what is happening in Pakistan or not. Okay, just neighboring country ভারত। আমরা যদি আইআইটির কথা বলি, there is হুম, হুম, হুম। virtually no student politics. হুম, হুম, হুম। মানে আছে, ইনভলভমেন্ট আছে। বাট হলো গিয়ে এইভাবে যে পোলাপাইন মারামারি করতে বের হয়ে গেছে, কে কি ভোট দিল না দিল এগুলো নিয়া, হুম, হুম, এগুলো হুম, কিন্তু দেখা যায় না। হুম, হুম, এখানে হুম। নিউজ খুঁজলে খুবই রেয়ারলি এটা পাইতে পারেন। যে আইআইটি তে কথা বলি, অন্যান্য গুলো ইউনিভার্সিটি গুলোর কথা বলি। মানে এরকম ভাবে স্টুডেন্ট পলিটিক্স নাই। বাট তবুও যদি আমরা যদি হিস্টোরিক্যাল কথা বলি, আ আ ইন্ডিয়ার যে বড়, বড় নেতারা ছিল এককালে ব্রিটিশ আমলের সময়ে যারা হলে গিয়ে প্রোটেস্ট করছে, তারাও হুম, কিন্তু হুম, হুম। স্টুডেন্ট ছিল। তারাও কিন্তু সেই স্টুডেন্ট পলিটিক্স এর থেকেই বের হয়ে আসছে। বাট দিস ইস নট দ্যা সেম থিং দ্যাটস হ্যাপেনিং এনিমোর। হুম, দিস হুম। ইস এক্সাক্টলি, টোটালি এক্সাক্টলি। না এইটাই হচ্ছে ভয়ের ব্যাপার। যে তোমার হুম, আ there should be a balance আমরা শুরু থেকে যেটা বলে আসছিলাম যে অবশ্যই তুমি যেটা বারবার বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমাদের দর্শকদের হয়তো কিছুটা বা একটা কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করলাম যে ছাত্র রাজনীতি করতে হবে আবার দেশের হ্যাঁ, প্রয়োজনে দেশের রাজনীতিতেও ইনভলভ হওয়ার সময় আসলে সেটাও করতে হবে কিন্তু তার মানে এই না যে হচ্ছে পড়াশোনা বন্ধ করে দিয়ে বা ছাত্র রাজনীতিটাই হচ্ছে মুখ্য বিষয় যে যখন দেশের প্রয়োজনে আমাকে হয়তো দরকার নাই কিন্তু আমি স্টিল হচ্ছে ওইটাতেই ইনভলভ হয়ে সব কিছু হুম, কি বলবো যে ছেড়ে দিয়ে মানে এইটাই হচ্ছে আমার মূল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে সেই ক্ষেত্রে তাইলে একটা সমস্যা আছে এবং এই সমস্যাটা আহ, জানি না আমরা জুলাই আন্দোলনের পরে মনে হয় একটা সুযোগ ছিল যে এটা থেকে বের হয়ে যাওয়ার এই ছাত্র রাজনীতির সাথে জাতীয় রাজনীতির একটা মূল উৎপাটন বা দুইটাকে আলাদা করে ফেলা আহ, কিন্তু সেইখানে যখন পারি নাই এখন যখন নির্বাচিত সরকার আসছে সেই ক্ষেত্রে আমরা আর কতটুকু পারবো আমার আমার সন্দেহ আছে আম, আর আমরা যেটা বোঝার চেষ্টা করলাম যে আসলে কেউ চেষ্টা করছেও না সবাই মনে হয় এইটাকে খুব এনজয় করতেছে এবং এটাই চলতে থাকবে আরেকটা জিনিস আরেকটা জিনিস I want to add যে হলে গিয়ে ধরেন কেউ আ মেধাবী কোনো ছাত্র যাচ্ছে তার হলে গিয়ে ধরেন নোয়াখালী, কুষ্টিয়ায় ঢাকার বাইরে থেকে তারা হলে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি বা হুম যেকোনো হুম হুম ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে। তাদেরকে কেউ হলে থাকতেছে। হলের যেসব পোলাপাইন থাকে তারা যদি বসে পড়তেও চায়, তাদেরকেও এই সুযোগটা দেওয়া হয় না। হুম কিন্তু হুম হুম হলের একটা জিনিস হলে গিয়ে ইটস লাইক আনরিটেন একটা ল হচ্ছে যে ইফ ইউ ওয়ান্না স্টে হিয়ার ইউ নিড টু বি ইনভলভড উইথ পলিটিক্স। হুম হুম সো হুম। তার যে একটা পার্সোনাল গ্রোথ, না তার যে এখন এই এডুকেশনাল একটা ব্যাপারগুলো গ্রোথ এখনো কি আগের মতো আছে কিনা এটাও আবার একটা ইয়ার বিষয় যে ৫ই আগস্টের পরে কি আমার মনে এখানে হয় কিছুটা এরকমই পরিবর্তন আছে। হয়েছে কিনা বা একই এক্স্যাক্টলি সেম আছে আমার মনে হয় না কোনো কিছু বদলাইছে। আচ্ছা আচ্ছা আমার মনে হয় না। হলের সেই রাজনীতি মানে ফোর্সফুল ইনভলভমেন্ট করানো, একটু শান্তিমতো যে পোলাপাইন যে পড়বো রুমে বইসা সেগুলোর সুযোগ আমার মনে হয় না আছে। মানে হুম হুম ওইগুলা হুম ওরকমভাবে চেঞ্জ হয়েছে। সো সো মানে নট অনলি যে তারা যে তাদের পার্সোনাল বেনিফিট এর জন্য এগুলোর সাথে ইনভলভড, তারা যে এসব ছেলেদেরকেও একটু আ টাইটে রাখে, দ্যাটস অ্যানাদার থিং। সো আ না এখন এটা চলতে থাকুক আমরা জানি না আমরা শুরু করেছিলাম যেটা যে গুপ্ত শব্দ হুম, কেন্দ্র করে যে রাজনীতি চলতেছে সেখান থেকে আমরা ছাত্র রাজনীতির ভালো মন্দ দিক কিছুটা আলাপ আলোচনা করার চেষ্টা করলাম আম,
কিন্তু আমাদের হচ্ছে যদি জাতীয় পর্যায় থেকে কিছুটা সদিচ্ছার ব্যাপার থাকে, সেখান থেকে মনে হয় যে ছাত্র রাজনীতিটিকে একটা সহনশীল আম, পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। আমার কাছে মনে হয় এটা দেশের উচ্চ পর্যায় থেকে আসতে হবে, যে মূল হ্যাঁ, যে দলগুলো তাদেরকে হচ্ছে এই নির্দেশনাটা ছাত্র রাজনীতির লেভেলে নিয়ে আসতে হবে আর কি, যে আহ, কতটুকু মুক্ত, কি বলবো, যে চিন্তার জায়গা বা মুক্ত চিন্তার আলোচনার যা স্কোপ থাকবে, এইটাকে হুম, হুম, হচ্ছে সহনশীলতার জায়গাটা মনে হয় উপরের থেকেই ঠিক করে দেওয়ার একটা জায়গা আছে। তো সেই জায়গা থেকে আমরা হয়তো এই প্রসঙ্গ থেকে এবার আরেকটা প্রসঙ্গে যেতে পারি, যে ইরানের জাতীয় রাজনীতি থেকে আমরা আবার একটু আন্তর্জাতিক রাজনীতিতে ফিরে যাই আর কি, অল্প করে যদি বলি যে ইরানের ওইখানে আলাপ আলোচনা হচ্ছে। এর মধ্যে দেখলাম যে পাকিস্তানে হচ্ছে প্রথম রাউন্ড আলোচনা তো হচ্ছে, দুই পক্ষ এক হতে পারে নাই। আবার হুম, হুম, সেকেন্ড রাউন্ড আলোচনা হবে কি না এইটাও এখনো ঠিক নাই। তবে দুই হুম, পক্ষ হুম, এই মুহূর্তে পাকিস্তানে উপস্থিত আছে, এবং পাকিস্তানে উপস্থিত থেকে সেখানে তারা আম, আলাদা করে পাকিস্তানের সাথে কথা বলছে, বাট নিজেরা দুই পক্ষ সরাসরি মুখোমুখি হচ্ছে না। এইটা মনে হয় আমরা দেখলাম হ্যাঁ, যে যুদ্ধ এই মুহূর্তে এই অবস্থায় আছে। আজকে হচ্ছে এপ্রিলের 25 তারিখ, 2026 সাল। এর পাশাপাশি আরও, যেমন ওই যে হরমুজ প্রণালীতে কিন্তু এর ফাঁকে ফাঁকে আমেরিকাও একটা ব্লকেট দিছে। আবার ওইদিকে ইরান হচ্ছে দুইটা জাহাজকে হরমুজ প্রণালী থেকে ধরে নিয়ে গেছে। আমেরিকা একটা হুম, জাহাজ, হুম, ইরানি জাহাজ ধরে নিছে। আমেরিকার ব্লকেটটা অবশ্য তারা বলছে যে শুধু ইরানের কোনো জাহাজ চলাচল করতে পারবে না, ইরানের ঘাঁটিতে যেতে পারবে না, অন্য জাহাজ চলাফেরা করতে পারবে। কিন্তু এরপরেও আমরা দেখি নাই যে অন্য জাহাজ আসলে ওইভাবে খুব একটা পার করছে। অল্প কিছু পার হয়েছে, এবং এর মধ্যে ইরান একবার বা দুইবার আক্রমণ করছে কয়েকটা জাহাজে, এবং দুইটা জাহাজ তো ধরে নিয়ে গেছে বললাম। এর মধ্যে হুম, আবার এই যে মাইন নিয়ে একটা ইয়ে চলতেছে, যে ওখানে প্রচুর মাইন পোতা আছে কিনা, এবং সেটা হুম, হচ্ছে উদ্ধার করার জন্য আবার বিশ্বের বিভিন্ন দেশ একত্রিত হয়ে একটা দল করার চেষ্টা করছে আর কি, যে যারা হচ্ছে এই হোমস প্রাণী থেকে যদি মাইন থেকে থাকে তারা সেটা পরবর্তীতে এই জায়গাটা ক্লিন করবে। তো এইটা হুম, হচ্ছে যুদ্ধের পরিস্থিতি আর কি এই মুহূর্তে ইরানের ইরান তারা মনে হয় আজকেও দেখলাম তারা যেটা বক্তব্য, যে আমেরিকার যে সব, মানে কি বলবো, যে তাদের যে দাবি যে সব কিছু ইয়ে করে ফেলতে হবে ইউরেনিয়াম রিলেটেড, সেইটার সাথে মনে হয় ইরান এখনো একমত না। এইটাই কি আপডেট, নাকি এর মধ্যে আমি কিছু বাদ পড়লো? তো তুমি তোমার আহ, Um, খবর টবর this is the দেখছো? update so far actually. So, uh, আর যে বর্তমানে যে সিজ ফায়ার চলছে যুদ্ধবিরতি সেটা হচ্ছে যে কাইন্ড অফ লাইক ইনডেফিনিট কোনো হুম হুম। সেট টাইম দেওয়া হয়নি আগের মতো। সেটাতে এক্সটেন্ড করা হয়েছে। ২ সপ্তাহ দেওয়া হয়েছিল, তারপরে এক্সটেন্ড করা হয়েছে ইনডেফিনিটলি। তো আচ্ছা আচ্ছা। Iran was not willing to participate in this ceasefire unless Lebanon, Israel এর যদি কনফ্লিক্ট যদি বন্ধ না হয়, তো সেটাও ইভেনচুয়ালি সিজফায়ার হয়েছে। তো there is a possible talk between Lebanon and Israel হুম in হুম। mediator হবে US. বাট পাকিস্তানেরটা তো হলো গিয়ে পাকিস্তান was preparing for another talk. তো Iran was not willing to take part in it. তো তো আজকে দেখলাম যে ট্রাম্পও যে এখনকার লেটেস্ট নিউজ যে ট্রাম্পও হলে গিয়ে বলেছে যে মা যাচ্ছে মার্কিন না তারা, এনভয় বা হ্যাঁ। আমেরিকান এনভয় যাবে না। হুম তো হুম হুম। this is one of the this is the latest update. So actually in reality there's মানে ইমপ্রুভমেন্ট বলতে গেলে তেমন আহ, কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। ইয়েটা বন্ধ হয়েছে তোমার, যে হ্যাঁ, আক্রমণের যে ব্যাপারটা ছিল সেইটা বন্ধ হ্যাঁ, হ্যাঁ, হয়ে হ্যাঁ, অন্তত এই মুহূর্তে একটা ওই যে জাহাজ ভিত্তিক বা হরমুজ প্রণালী ভিত্তিক ভিত্তিক একটা রাজনীতি চলতেছে। হ্যাঁ, আমার দৃষ্টিতে সেটা হয়তো বেটার দেন দ্যাট, অ্যাটলিস্ট যে অনেক মানুষ যে মারা যাচ্ছিল বা অনেক কিছু ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছিল, তার চাইতে এইটা হয়তো আই গেস কম ক্ষতিকর। কিন্তু এটার আবার গ্লোবাল ইমপ্লিকেশন আছে, যেটা প্রায় আজকে হ্যাঁ, মনে হয় 58 বা 59তম দিন যুদ্ধ শুরুর পর থেকে, যখন মানে সারা পৃথিবীতে ওই ফেব্রুয়ারির 28 তারিখ থেকে মোটামুটি আমরা একটা এপিসোডে এটা একটু বিস্তারিত দেখাইছিলাম, যে এখান দিয়ে সারা পৃথিবীর প্রায় 20% তেল আসা যাওয়া করে। তারা হচ্ছে হুম, মূলত এশিয়ার যে কান্ট্রিগুলোতে, এইখানে হচ্ছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো এখান দিয়ে তেল পাঠায়। এর বাইরেও তারা হচ্ছে ভূমধ্যসাগর, ওদিক দিয়েও কিছু তেল পাঠায়। ভূমধ্যসাগর নাকি কি বলবো এটাকে, আরব সাগর, যাই হোক আমার এই মুহূর্তে দেখতে হবে। কিন্তু আম,
এই যে Red Sea. 20% তেলের প্রবাহ, সরি লোহিত সাগর, রাইট। তো সেখানে এই 20% তেল যে যাচ্ছে না, এটার কি একটা গ্লোবাল ইমপ্লিকেশন আমরা অলরেডি দেখা শুরু করেছি। তো পৃথিবীর বিভিন্ন দেশে তেল হুম, নিয়ে কিছুটা রেশনিং হচ্ছে, বাংলাদেশেও যেমন তেল নিয়ে একটা অ্যাপ বেরোইছে, আম, যেখান দিয়ে তুমি যদি ওই অ্যাপ দিয়ে গ্যাস স্টেশন থেকে তেল নাও, তাহলে তোমাকে মনে হয় একটু বেশি তেল দেওয়া হবে, আর যদি তোমার কাছে এটা না থাকে, রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে মনে হয় তুমি কম টাকার তেল পাও, এরকম একটা ব্যাপার চলতেছে। তো হ্যাঁ, অন্য অন্য জায়গাতে আমরা দেখছি যে আগেও আলোচনা করতেছিলাম যে তারা অফিস একদিন কমায় দিছে, তারপর আরও কিছু ঘটনা ঘটছে। তো এই 59 দিন, এই 60 দিন যদি তেল বন্ধ থাকে, এর ফলশ্রুতিতে কিন্তু এইটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব সামনে পড়বে। আহ, কারণ কি, যেমন আমি গতকালকে রয়টার্সের একটা রিপোর্ট দেখতেছিলাম, যেখানে তারা বলতেছে যে গ্লোবালি হচ্ছে 8.2 বিলিয়ন ব্যারেল রিজার্ভ আছে সারা পৃথিবীর, মানে তেলের সোর্স না, মানে বাট অন্য অন্য তাদের সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের টোটাল করলে 8.4 বিলিয়ন ব্যারেল। এবং যুদ্ধ শুরুর পর থেকে এই রিজার্ভ থেকে ভেঙে ব্যবহার করতে করতে হচ্ছে যেহেতু অনেক দেশকে, তো সেটা হচ্ছে এখন $7.6 বিলিয়ন নেমে আসছে, মানে হচ্ছে প্রায় হুম, হুম, $600 মিলিয়ন, 600 মিলিয়ন ব্যারেল গত 2 মাসে এই রিজার্ভগুলো থেকে ব্যবহার করা হয়েছে। এবং এর বাইরেও যে নর্মাল তেল যাওয়ার কথা ছিল সেটাও যাচ্ছে না। তো তোমার যখন যুদ্ধটা থামবে, তেল প্রবাহ যদি স্বাভাবিকও হয়, সেইখানে আমরা বেশ কিছু ঘটনা দেখবো আর কি, যে তোমার প্রথমত এই রিজার্ভগুলো ফিল আপ করবে এই বিভিন্ন দেশ। তারপরে হচ্ছে এই যে এই 2 মাসের বা 3 মাস বা 4 মাস যতদিনই হয়, সেটার যে ঘাটতি, সেই ঘাটতি মানে তাদের তো ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে আছে, তাদের অনেক কাজকর্ম বন্ধ হয়ে আছে, এই কাজকর্মগুলো তো তাদের করতে হবে। তখন তাদের অতিরিক্ত তেল লাগার একটা সম্ভাবনা আছে কিনা। আম, তো এই ব্যাপারগুলো মিলে তোমার হচ্ছে একটা, কি বলবো, যে একটা কমপ্লিকেটেড ইস্যু হয়ে দাঁড়াইতে পারে কিনা সামনে, কি তেলের আহ, মানে চাহিদা আরও, ও আচ্ছা, তৃতীয় কারণ যেটা বলতে যাচ্ছিলাম, যে রপ্তানিকারক দেশগুলো, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, তাদেরও কিন্তু ক্যাপাসিটি বা ইনফ্রাস্ট্রাকচার অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদেরও হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, ডিমান্ড অনুযায়ী ওইভাবে সাপ্লাই দেওয়ার একটা ক্যাপাসিটি থাকবে কিনা, সুযোগ থাকবে কিনা, বা পরিবহনের সুযোগ থাকবে কিনা, বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ বা গ্লোবালি হচ্ছে এই মুহূর্তে যদি যুদ্ধ থেমে যায়, সেক্ষেত্রে হয়তো 2 মাসের একটা প্রভাব পড়বে। আবার যদি আমরা দেখি যে এই আলাপ আলোচনা বা একটা নেগোসিয়েশনে পৌঁছতে যদি 3-4 মাস লেগে যায়, তাহলে সেটার একটা দীর্ঘমেয়াদী একটা অর্থনৈতিক প্রভাব হয়তো সারা পৃথিবীতে পড়ার সম্ভাবনা আছে, মানে ইরাক যুদ্ধের এই প্রভাব আর কি। হ্যাঁ। যে Already, already the disruption has caused up to $50 billion in oil supply so far here করছে disruption হয়েছে। তো uh, another thing I want to add is that like some of the countries are not really rushing into this, like যেভাবে বলতেছি যে oil price বেড়ে গেছে, কিছু কিছু কান্ট্রি, কিছু কিছু কোম্পানির জন্য this is like a blessing. They don't হুম হুম want হুম to go back to the old price because like they এটা একটা অপরচুনিটির মতো যে হলে গিয়ে they're gonna recover lost হুম 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 a lot of cost and things like that. তো এটা, হ্যাঁ, আমার কান্ট্রির জন্য এটা অফকোর্স খারাপ। কারণ হলে আমার কান্ট্রি ডিপেন্ডেন্ট on those kind of thing. হুম হুম হুম। তো এবং আমাদের দেশেও কিন্তু আহ, আবার ওই যে রাজনীতিও হয়, যে মজুদদারি হুম, হুম, রাজনীতি হচ্ছে। আবার গ্যাস স্টেশনগুলোও হচ্ছে দাম বাড়ানোর জন্য অপেক্ষা করে হচ্ছে তেল বিক্রি করতেছে না, যে আচ্ছা দাম বাড়লে বিক্রি করব। কারণ হুম, এখানে আমি একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলতে চাই এই মুহূর্তে, যেহেতু বাংলাদেশে তেলের কথা আসছে। যখন তেলের দাম বাড়ানো হয়েছে, তখন সবার আগে বাংলাদেশের সরকারকে ধন্যবাদ দিছে তেল পাম্প মালিক সমিতি। তো আহ, হ্যাঁ। এটা কিন্তু একটু মানে কি বলবো, যে সাসপিশিয়াস, মানে হচ্ছে সন্দেহজনক, যে তারা কেন করবে না, তাদের কি ক্ষতি হচ্ছিল, বা নাকি তাদের প্রফিটের পরিমাণ বাড়তেছে ওই জায়গা থেকে। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট লাগছে আমার কাছে। এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে যখন হলে গিয়ে যুদ্ধের পর ইমিডিয়েটলি যখন আমরা যখন ফার্স্ট একটা এপিসোড রিলিজ করেছি, আমরা যখন ডিসকাস করেছিলাম, ইট ওয়াজ উইদিন দ্য ফার্স্ট উইক অফ দ্য ওয়ার হুম হুম স্টার্টেড। তখন কিন্তু আমরা বলতেছিলাম যে আমরা যে প্রাইসটা দেখছি সেটা হলে গিয়ে ইট ইজ লাইক এপ্রিল মে এর প্রাইস, হুম লাইক হুম দিস হুম ইজ হুম দ্য গোনা বি দ্য প্রাইস ফর এপ্রিল মে সাপ্লাই। তো এখন পর্যন্ত যা দেখতেছি দিস ইজ নট ইয়েট দ্য ফুল, মানে ফুল পিকচার। হুম 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 জুন, জুলাই, আগস্ট তখন গিয়ে দেখা যাবে যে হাউ ব্যাড দ্য সিচুয়েশন ইজ। হুম মানে হুম। এনার্জি না, ক্রাইসিস অয়েল এর প্রাইস তো কারণে, এই কমার ক্রাইসিস পরে কারণে। আবার দেখলাম যে একটা হুম, বাড়া শুরু হয়েছে অলরেডি, মানে হুম, আগের পর্যায়ে পুরোপুরি যায়নি এখনো,
কিন্তু একটা ওই দিকেই যাওয়ার পথে আছে। এর মধ্যে ডেইলি হ্যাঁ, মোটামুটি ফ্ল্যাকচুয়েট করতেছে, যে আলোচনা করতে বসতেছে এটা নিয়ে, হচ্ছে আচ্ছা ঠিক আছে সম্ভাবনা আছে, দাম কমে যাচ্ছে, আবার বলতেছে যে ইরান জাহাজ নিয়ে চলে গেছে, দাম বেড়ে যাচ্ছে, আবার মানে বিভিন্ন খবরের কারণে দৈনিক মনে হয় তেলের দাম একটা ওঠানামা করতেছে ভালো রকমের। মানে ডে হ্যাঁ। টু ডে বিশ্ববাজারে তেলের মূল্য বেশ ভ্যারি করতেছে এই মুহূর্তে। হ্যাঁ, তো আর যে OECD আছে, OECD যে ইনভেন্টরি আছে, OECD হুম, হুম। কান্ট্রি গুলো তাদের জেপি মর্গানের যে অ্যানালিস্ট আছে তারা বলছে যে হলো গিয়ে অ্যাকচুয়াল মিনিমাম উইল হিট অ্যারাউন্ড মে ৭ বা মে ৯ তারিখের থেকে মে ৩০ তারিখ পর্যন্ত। যদি যুদ্ধ থেমে যায়। থেমে যায়, আচ্ছা আজকেই আচ্ছা। যদি ব্লকেড উঠায় দেয়, তাহলে হলো গিয়া দ্যা it will hit the OECD countries মে ৭ থেকে মে ৩০ এ। তখন গিয়ে দেখা যাবে যে একটা ক্রাইসিস এর মতো। সো এখন if we think that we are already in crisis, like we need to wait and see. তো Worst comes বাংলাদেশে আমরা making. আগের এপিসোডগুলোতেও যে করতেছিলাম আলোচনা, সেই আলোচনার প্রেক্ষিতেই যদি আমরা আবার করি একটু, যে সামারে বা গ্রীষ্মকালে বাংলাদেশে বর্তমানে এই আমাদের এপিসোড যখন আমরা রেকর্ড করছি এই সপ্তাহে গত ৪-৫ দিন জুড়ে বেশ তাপদাহ চলতেছে, একটা তাপপ্রবাহ। আম, এর ফলে বাংলাদেশে অনেক মানে মানুষের জন্য রাতের বেলাও তোমার ঢাকা শহরের ভেতরেই দেখা যাচ্ছে যে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, মানে 36 ডিগ্রি সেলসিয়াস এরকম অবস্থা। তো মানুষ কিন্তু বেশ একটা নাভিশ্বাস অবস্থা অলরেডি গরমে। এর মধ্যে Already. ঢাকাতে সেভাবে না হলেও ঢাকার বাইরে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিওতে বা নিউজে আমরা দেখতেছি, টিভি বা পত্রিকাতে, আম, যে মানুষ কিন্তু লোডশেডিংয়ের মুখোমুখি হচ্ছে গ্রামাঞ্চলে বেশ ভালো করেই। সেই জায়গা থেকে আহ, সরকারও হচ্ছে বলতেছে যে সামনে আরও লোডশেডিং করা লাগতে পারে। যেমন সেদিনে আমি শুনলাম যে হুম, প্রায় 3,000 মেগাওয়াট একদিনে লোডশেডিং হয়েছে। তো সেটা কিন্তু হিউজ পরিমাণের একটা বলা যায় আর কি। আম, এবং সরকার ঢাকা শহরের ভেতরে যারা আছে এখানে যেহেতু আম, সরকারি অফিস আদালত থাকে অনেক কিছু, এই জন্য তারা যেমন কম লোডশেডিং করে, তাদেরকেও বলতেছে যে তাদেরও হচ্ছে প্রস্তুত থাকতে হবে, যে শুধু গ্রামাঞ্চলে যে লোডশেডিং হবে তা না, এই লোডশেডিংটা ঢাকাতেও কিছুটা করা হবে। তাদের এই জন্য প্রস্তুতি নিতে বলা হচ্ছে। তো সামনে গ্রীষ্মকালে মনে হয় মানুষের লোডশেডিং যদি এই হরমোজ প্রণালীর এইটা সমাধান না হয়, তাহলে তুমি বেশি অতিরিক্ত টাকা খরচ করেও তুমি যেহেতু তেল যথেষ্ট পাচ্ছ না, সাপ্লাই চেনের প্রবলেম হচ্ছে, লজিস্টিক্সের প্রবলেম হচ্ছে, সেখানে লোডশেডিং মনে হয় একটা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। এরকম 40 ডিগ্রি সেলসিয়াসে দৈনিক লোডশেডিং হইলে এটা মানুষের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। ভয়াবহ তো আমার পরিস্থিতি। ধারণা সরকার এটার জন্য কাজ করছে, এবং তারা এগুলো মাথায় রেখে নিশ্চয়ই পরিকল্পিতভাবে অতিরিক্ত দামে, যেমন রিসেন্টলি দেখলাম তারা অতিরিক্ত দামে কিছু তেল অর্ডার করছে যেগুলো বাংলাদেশের পথে আছে, অন্য জায়গা থেকে কিনতে হচ্ছে। এখানে আবার একটা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে তেল কিন্তু, বা তুমি হয়তো এই ব্যাপারটা আরেকটু আমি তোমার কাছে শুনবো, যে আমি চাইলেই কি এখন মধ্যপ্রাচ্য থেকে এনে মানে বাংলাদেশে যে পরিশোধন করতেছি, ক্লিন করে আমাদের ব্যবহার উপযোগ্য করতেছি, এটাকে আমি চাইলেই এখন ভেনেজুয়েলা থেকে আনতে পারবো কিনা বা রাশিয়া থেকে আনতে পারবো কিনা, তাদের চাইতে আমাদের পরিশোধন করার অন্যান্য অঞ্চলগুলোর মধ্যে পার্থক্য আছে কিনা, এই ব্যাপারে যদি একটু বলো আর কি। ফার্স্ট অফ অল হলো গিয়ে রাশিয়া থেকে তেল কিনতে হইলে মানে ইস আ ডিফারেন্ট কাইন্ড অফ থিং। বাংলাদেশ নিড টু আস্ক ফর পারমিশন টু বাই অয়েল ফ্রম রাশিয়া অর এটা কিন্তু এনি আদার সরকার কান্ট্রিজ। ২ বার এই নিয়ে পারমিশন নেওয়ার চেষ্টা করছে মনে হয়, যে হুম। রাশিয়া থেকে তেল নেওয়ার জন্য। আ তো ইউজুয়ালি তো হলে গিয়ে তারা ডিরেক্টলি আই থিংক বাংলাদেশী যেগুলো হলে গিয়ে যে এট লিস্ট এলএনজির ব্যাপারে যেটা বলতেছি সেটা হলে গিয়ে বাংলাদেশ হলে গিয়ে ডিরেক্টলি আ আ it it usually comes from হুম, হুম। LNGs like uh, ফ্লোটিং যে FLNG প্ল্যান্ট গুলো আছে সেগুলো হলে গিয়ে প্রসেস করে থাকে কাতারের গুলো। সো সেক্ষেত্রে I don't think বাংলাদেশ would be needing any extra steps to refine and it is not any different than what it is right now. আচ্ছা, আচ্ছা, আচ্ছা। So but the diplomacy and the process is a bit different. আরেকটা যেটা আমরা আগের এপিসোডে কথা বলছিলাম যে the possible toll system হুম, হুম, they হুম, need হুম। to pay a toll to Iran to পাস করার জন্য। তো দেখা যাচ্ছে যে হলো গিয়ে যে ডিউ টু ডিফারেন্ট কাইন্ড অফ স্যাংশনস যে এই টোল গুলাও ফ্যাসিলিটেট করতে হয় ক্রিপ্টোকারেন্সি দিয়ে। সো দে আর নট অ্যাকসেপ্টিং ডলার্স অর না, এর এনি মধ্যে আমরা আদার কিছু কারেন্সি। তারা হলো গিয়ে খবর দেখছিলাম ট্রান্সেকশন যেখানে কিন্তু ইয়েতে চাইনিজ করে। ইউয়ান ব্যবহার করা হচ্ছিল,
আবার মাঝখানে কয়েকদিন খবর ছিল যে ইরানি হুম। রিয়াল ইউজ করা হচ্ছে, আবার ওই যে হ্যাঁ। ক্রিপ্টোকারেন্সির কথাও আমরা শুনছি। হ্যাঁ, Mostly it's actually it happens in cryptocurrency আচ্ছা, just আচ্ছা। to মানে এটা যাতে ব্লক বা কিছু না হয়ে যায়। আর কোনো untraceable যাতে থাকে এই হুম, হুম, কারণে। হুম, হুম। তো interestingly, they are leaning to there's like a more stable coins তারা হলে গিয়ে ওইগুলো প্রেফার করে। সো I don't know বাংলাদেশে যে ফ্ল্যাগড ক্যারিয়ার গুলো আছে সেগুলো যেহেতু মানে অনেক সময় দেখা যায় যে হলে গিয়ে ফরেন কান্ট্রিজ রেজিস্টার্ড অর ইনসিওরড বাই আদার ফরেন ইন্সুরেন্স কোম্পানিজ। তো হুম, হুম। maybe they will try to facilitate those things. So we'll see. We'll probably need to wait and see আসলে কি হয়, কিভাবে না, এগুলো আমাদের হ্যান্ডেল আশা থাকবে করবে। যে সামনের গরম হুম, আরেকটু শীতল হোক, ঠান্ডা হোক। আম ওই হুম, আগের বছরগুলোর মতো যেন ওইরকম সারা সামার জুড়েই যেন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না থাকে। সেটা আশা করি আ মানুষের জন্য একটু অন্তত ইয়ে হবে। তো এখানে আমাদের আ আ লোডশেডিং থেকে মানুষ রেহাই পাক, আশা করি আমাদের সেটাই বড় ইয়ে থাকবে। কারণ লোডশেডিং কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াইতে পারে, যেটা আমরা হয়তো অনেক হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ। আশঙ্কা করি যে মানুষ যখন এর আগেও আমরা বিভিন্ন সময় দেখছি যে লোডশেডিংয়ের কারণে মানুষ কিন্তু অনেক সময় কি বলবো যে বিক্ষোভ প্রকাশ করতেছে, রাস্তায় নেমে আসতেছে, হুম, হুম, হুম। বা বিদ্যুৎ অফিসগুলোতে ভাঙচুর করতেছে। এটা কিন্তু মানে হুম, সচরাচর একটা কমন ব্যাপার ছিল একটা সময়। আম তো সেইটা হ্যাঁ, হলে, কারণ এটা আমরা চাই কেন অ্যাভয়েড করতে, আমার কাছে মনে হয় যে এই ধরনের পরিস্থিতিতে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মানুষের একটা মুখোমুখি অবস্থান, একটা মুখোমুখি ব্যাপার হয়ে দাঁড়ায় আরকি হুম, অনেক হুম, সময়। হুম। তো সেটা হয়তো হ্যাঁ, কি বলবো? যে সরকার মাথায় রেখেই কাজ করছে যাতে করে এই ধরনের পরিস্থিতি এড়ানো যায়। হ্যাঁ, এবং আমার ধারণা থাকবে যে আ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হলেও যাতে আ যেন জীবন বা হচ্ছে আ স্থাপনা কোনো কিছুর ক্ষতি না হয়, ব্যাপারগুলো যেন সহজে সমাধান করা যায় আরকি। হ্যাঁ, হ্যাঁ। তো এটা যে হচ্ছে আর এখনো তা না, আমরা হচ্ছে আমার মনে হয় কিছুটা ইয়ের জায়গা থেকে, আশঙ্কার জায়গা থেকে আরকি, যাতে এই ধরনের পরিস্থিতিতে না যায় আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটাই of course we don't want anything bad to happen to our country and our হুম, people. হুম, হুম। But the thing is that আমরা যেগুলো হলে গিয়ে আগে হলে গিয়া global warming and different kind of কথা বলছি যে হলে গিয়ে বাংলাদেশ doesn't have the preparation বাংলাদেশে যে প্রত্যেক বছরই হলে গিয়ে রেকর্ড পরিমাণ হলে গিয়ে দাবদাহ মানে মাত্রা বাড়ছে গ্রীষ্মকালে। তো বাংলাদেশ যদি ওইভাবে যদি প্রিপেয়ার্ড না হয়, বাংলাদেশ যদি এনার্জি সাপ্লাই বা এনার্জি ক্রাইসিস যদি প্রপারলি হ্যান্ডেল না করতে পারে, things are gonna get worse. হুম, হুম, হুম। বাংলাদেশকে not only that আমরা জাস্ট এনার্জির উপরে ফোকাস নিয়ে কথা বলতেছি, বাট বাংলাদেশে relies heavily on ফার্টিলাইজার। তো এখান দিয়ে প্রচুর অ্যামাউন্ট এর ফার্টিলাইজারও কিন্তু এই স্ট্রেইট অফ হরমুজ দিয়ে হুম, আসে। হুম, হুম। সো এবং we will অ্যালুমিনিয়াম probably see আসে, হ্যাঁ। হ্যাঁ, এবং এছাড়া আরো কিছু ইয়ে তো আছে। বাংলাদেশে কিন্তু ওই যে এলএনজি গ্যাসের একটা সংকট অলরেডি শুরু হয়ে গেছে। যে এলএনজি গ্যাসের দাম কিন্তু সরকার প্রায় ৳৬০০ বাড়াইতে বাধ্য হইছে। এবং খোলা বাজারে সেটা আরো বেশি দামে বিক্রি হয়। বাট বর্তমানে সরকারি দামই প্রায় ৳১৯০০ আরকি মনে হয়। একটা ওই হ্যাঁ, এলএনজি সিলিন্ডার। তো আমাদের এটা আম আ আশা থাকবে যে দেশের রাজনীতি, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা হয়তো অনুষ্ঠান আস্তে, আস্তে প্রায় শেষ করব আজকের মতো এপিসোড। আম যে বেশ কিছু ঘটনা বাংলাদেশে এখনো ঘটছে রাজনীতিতে বা মানুষের জনজীবনে, অর্থনীতিতে, আম যেগুলো পরবর্তীতে বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে, গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে মনে হয় আরকি। তো এই ব্যাপারগুলো হচ্ছে সরকার মনে হয় সচেতন থাকার জায়গা আছে, এবং হচ্ছে সরকার আ কি ধরনের রাজনীতির দিক নির্দেশনা দেয় বা তারা কোন পথে যায় সেটার উপর মনে হয় নির্ভর করে এই ব্যাপারগুলা ছোট বা অবস্থাতেই সমাধান হয়ে যেতে পারে। আবার বড় হয়েও দাঁড়াতে পারে। এর মধ্যে কিছু ব্যাপার আবার বাংলাদেশ সরকারের হাতেও ডিরেক্টলি নাই, কিছু ব্যাপার হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আছে। যেটা আমরা হুম, এই রাজনীতির ক্ষেত্রে বললাম যে তেল নির্ভর যে রাজনীতি, এর বাইরে অন্যান্য যে আমরা আজকে আলোচনা করলাম। আম সেই ক্ষেত্রে আ মানুষকেও মনে হয় যে আমাদের প্রতি, মানুষের প্রতি বা দর্শকদের প্রতি আহ্বান থাকবে যে চোখ কান খোলা রাখার, বা হচ্ছে তোমার গুজব বিভ্রান্ত না হওয়ার। গুজব নিয়ে আমরা এক্সাক্টলি। অনেক দিন থেকে কথা বলে আসতেছি। যে গুজব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে বাংলাদেশে একটা বড় ইস্যু, এবং গুজব নিয়ে আমরা মানে এপিসোডও করছি, সোশ্যাল মিডিয়া নিয়ে এপিসোড করছি। যেখানে আমরা বলার চেষ্টা করছি যে
কিভাবে হচ্ছে গুজব টুজব কিছুটা ধরা যায়, বা গুজব থেকে গুজব হ্যাঁ, কেন ক্ষতিকর, কোনো কিছু শুনলেই বিশ্বাস না করে অন্তত একদিন দুই দিন দেখেন, হুম, এটা নিয়ে আরেকটু যাচাই বাছাই করেন, দেখেন যে অনেক সময় সঠিক তথ্যটা একদিন পরে আসতেছে বা দুই দিন পরে আসতেছে। এই যে সময়টা নেওয়া আর কি, এটা একটু একটু মনে হয় ধীরে সুস্থে করা দরকার আর কি। এইটা তো তুমি হ্যাঁ। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে লাস্ট কিছু বলা হ্যাঁ, থাকে। গুজবের জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা সবসময় এমফেসিস দেওয়ার চেষ্টা করি যে হলো গিয়ে বাংলাদেশের যে হলো গিয়ে one of the major problem that we face right now is that কেউ একটা কিছু দেখেছে আর ওইটাই হলো গিয়ে they are rushing into হুম 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 reaction, like reacting based on without any verification or whatnot. তো বাংলাদেশের জন্য যে one of the most dangerous জিনিস হচ্ছে গিয়ে যে হলো গিয়ে এরকম যখন ক্রাইসিস বা কোনো কিছু চলতে থাকবে, there's a possibility of a crisis, মানুষ এটার মানে they will try to take the advantage of the হুম situation. হুম হুম এই হুম। উছিলায় গুজব-টুজব অনেক মিথ্যা কথা সরকারের বিরুদ্ধে বা মানুষের বিরুদ্ধে এগুলো মানে এগুলো পোস্ট-টোস্ট করবে। সো I think সবকিছুই একটা ভেরিফাই করা উচিত। হুম নিজের হুম 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 ইন্টিগ্রিটি হুম। যতটুকু বুদ্ধি-টুদ্ধি আছে সেটুকু দিয়ে আসলে দেখা উচিত। Then you can rush to conclusion. বুঝছেন? But take কারণ some ওই যে time. অনেক অনেক বাজে লোক আছে, সেটা হচ্ছে যেমন অনেক ধরনের লোকই তো কাজ করছে, যারা চাচ্ছে যে মানুষের মধ্যে এই বিভ্রান্তিটুকু ছড়াই দিয়ে, আমরা যেটা আজকে রাজনীতির যে সিস্টেম এগুলো নিয়ে কথা বললাম, যে আহ, মানুষের মধ্যে এই বিভাজনটা বাড়ানোর জন্য যে সবাই যে আসলেই করছে তাও না, অনেক ক্ষেত্রে বাইরে থেকে থার্ড পার্টি বা হচ্ছে অসৎ লোকজন, তারাও হচ্ছে এটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, রাজনীতির রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে, বিভিন্ন লেভেলে হচ্ছে এই যে একটা বিভাজন তৈরি করার যে চেষ্টা, সেটা গুজব হচ্ছে অন্যতম একটা মাধ্যম এই বিভাজনটা তৈরি করার ক্ষেত্রে। তো এটা মানুষের সচেতনতা, যাক আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যতটুকু সম্ভব বিভিন্ন যে সময়ে বলার, বা সবাইকে হয়তো যতটুকু আমাদের জায়গা থেকে আমরা দেখি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের এই পডকাস্টের কিন্তু অন্যতম উদ্দেশ্য আসলে সেটাই, যে আহ, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসগুলো দেখতেছি সেটা অন্যদের সাথে শেয়ার করা, যে আপনারা আপনারাও দেখছেন কিনা, বা দেখলে হচ্ছে এই ব্যাপারগুলোতে সচেতন থাকেন, এবং যদি দেখেন সেটা অবশ্যই চমৎকার একটা ব্যাপার। একটা সচেতনতা তৈরি করার জায়গা থেকেই তো মূলত আমরা এখানে কথা বলার চেষ্টা করি আর কি। তো ভবিষ্যতে আমাদের সেই চেষ্টাটা হয়তো অব্যাহত থাকবে। Right. So, ঠিক আছে, আমরা তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করি নাকি? দর্শকদের, ধন্যবাদ। হ্যাঁ, দর্শকদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং ভিডিওগুলোতে কমেন্ট করার আহ্বান থাকবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।